এখানে দেখেন আমরা স্বার্থবাদীর মতো চিন্তা করি যে আমরা হচ্ছে জিম শুরু করবো, এর বিপরীতে আমার রেজাল্ট দরকার। রেজাল্ট হচ্ছে হয় আমি মাস্কুলার হয়ে যাব, অথবা আমি ফ্যাট হলে ওজন কমাবো। আপনি যত জোরে দৌড়াবেন তত আপনি দ্রুত হাঁপাবেন। আপনি যদি হাঁটেন তাহলে আপনি কিলোমিটারের পর মাইল হেঁটে চলে যেতে পারবেন। এটাই হচ্ছে ব্যাপার। আমরা যখন শুরু করি সব খাবার বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে জাস্ট ওটা নিয়েই পড়ে থাকি, কিছুদিন পর ছেড়ে দিই। ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথ কতটুকু রিলেটেড মনে করেন? পুরোপুরি মেন্টালি একটা মানুষ ফিট না হলে ফিজিক্যালি ফিট হতে পারবে না। কোনো টেকনিক ফর্ম কোনো কিছু ঠিক ছিল না, কিন্তু একটা জিনিস মাথায় ছিল যে আমাকে ফিট হতে হবে, বা একটু মানে আমার শক্তি যেন বেশি থাকে অন্যান্য মানুষের তুলনায়। পরবর্তীতে এক্সারসাইজ শুরু করার পর যখন দেখলাম যে এটার মাধ্যমে আমি অন্য মানুষকেও ফিট করতে পারছি, মানে বোঝাতে পারছি অনেক ভালো মতো, সাইন্টিফিক ওয়েগুলো এক্সপ্লেন করতে পারছি, তখন ভাবলাম যে এই রিলেটেড একটা ক্যারিয়ার করা যায় কিনা। যে অনেকে যেটা হয় আর কি, ইউটিউবে দেখে কি অনলাইন থেকে কোনো কিছু কোনো একটা পোশাক কোনো এক্সারসাইজ দেখে শুরু করে দেওয়া হয়, এটা কতটুকু আপনি যৌক্তিক মনে করেন? এখন দেখেন যে হঠাৎ করে শুরু করা যাবে না, প্রপার নিয়ম দেখেন। কিছু কিছু ইউটিউবার আছে যারা একদম সার্টিফাইড, অনেকে আছে পিএইচডিও হোল্ড করেছে। আমাদের উদ্দেশ্য তো মানুষকে দীর্ঘদিন যেন এই লাইনে টিকে থাকে, ফিটনেসটাকে অর্জন করতে পারে, সেটা আমার উদ্দেশ্য। তো তাকে 2 মাসে ফিট বানানো না, অর্থাৎ উদ্দেশ্য দীর্ঘায়ু না, উদ্দেশ্য হচ্ছে সুস্থায়ু। আপনি যদি আপনার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ডিমান্ডগুলো পূরণ করতে না পারেন, তাহলে আপনি স্বাস্থ্য সচেতনের জন্য টাইম বের করবেন না। আপনার টাইম থাকলে আপনি বলবেন যে আপনি এই টাইমটা ওভার টাইম করে আরেকটু টাকা কামাই। তো আমি মনে করি যে স্বাস্থ্য সচেতন হতে হলে আপনার লাইফ 3 দিক দিয়ে ব্যালেন্সড হতে হবে। একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল হেলথও ঠিক থাকতে হবে, মানে আপনার পকেটে টাকা নাই আর আপনি এদিকে স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছেন, মানে কোনোভাবেই সম্ভব না। আবু সুফিয়ান তার কাজের মাধ্যমে তিনি ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সামাজিক মাধ্যমে তার কন্টেন্টগুলি ফিটনেস অনুশীলন, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক। আবু সুফিয়ান তাজের বিশেষত্ব হল তিনি শুধু জিম ভিত্তিক প্রশিক্ষণে সীমাবদ্ধ নন, বরং মানুষ কিভাবে তাদের দৈনন্দিন জীবনধারায় স্বাস্থ্যকর পরিবর্তন আনতে পারে সে ব্যাপারেও গভীরভাবে আলোচনা করেন। খাসফুড প্রেজেন্টস আগামীর পডকাস্টে আমাদের আজকের অতিথি জনাব আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিজিক্যাল ফিটনেসের সাথে যে খাবারের যেটা সম্পর্ক, এটা অনেক সময় আমরা ভুলে যাই। ফিজিক্যাল ফিটনেসের সাথে খাবারের যে সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করতে আজকে আমাদের আগামীর আয়োজন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আছি অনেক ভালো, আর ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য এই আপনাকে পডকাস্টে। শুকরিয়া আসার জন্য। শুরুতে একটা কোশ্চেন করতে চাই আর কি ভাই, আপনার এই জার্নিটা যদি সহজে বলতেন। হ্যাঁ, সহজে বলতে ধরেন শুরু করেছি 2015 সালের দিকে এক্সারসাইজ করা। আমি এক্সারসাইজ করতাম অনেক আগে থেকে, যখন আমি ক্লাস 8-7 পড়তাম, বাসাতেই করতাম। কোনো টেকনিক ফর্ম কোনো কিছু ঠিক ছিল না, কিন্তু একটা জিনিস মাথায় ছিল যে আমাকে ফিট হতে হবে, বা একটু মানে আমার শক্তি যেন বেশি থাকে অন্যান্য মানুষের তুলনায়। এটা কেন জানি ছোটোবেলা থেকে এইরকম মানে মেন্টালিটি ছিল আমার। তো সেখান থেকে এক্সারসাইজ শুরু করা। পরবর্তীতে এক্সারসাইজ শুরু করার পর যখন দেখলাম যে এটার মাধ্যমে আমি অন্য মানুষকেও ফিট করতে পারছি, মানে বোঝাতে পারছি অনেক ভালো মতো, সাইন্টিফিক ওয়েগুলো এক্সপ্লেন করতে পারছি, তখন ভাবলাম যে এই রিলেটেড একটা ক্যারিয়ার করা যায় কিনা। যেটা হচ্ছে তখন আমি ঢুকলাম হচ্ছে একটা জিমনেশিয়াম ওপেন করার মাধ্যমে। 2017 সালে প্রথম আমরা জিমনেশিয়াম ওপেন করি, এবং তারপর রাজশাহীতে ছিল না ঢাকাতে? হ্যাঁ, প্রথম আমরা রাজশাহীতে ওপেন করি, তারপরে আমরা রাজশাহীতে 3টা ব্রাঞ্চ ওপেন করি, এবং ঢাকাতে এই 6 মাস আগে আমরা উত্তরা 14তে একটা ব্রাঞ্চ দিয়েছি। তো এইভাবে চলছে। আমরা সামনে আগামী বছরগুলোতে ঢাকার সবগুলো জায়গাতেই পৌঁছানোর চেষ্টা করছি। তো আশা করি সেটা সম্ভব হবে। এখন মানে ইয়াং জেনারেশন জেনজি যারা আর কি ভাই, তা এটা কি আসলে স্বাস্থ্য সচেতনতা থেকে তারা জিমে আসে নাকি ট্রেইল ব্লেজ হিসেবে? না, আমি মনে করি না যে যারা ইয়াং, যারা এখনো কোনো স্বাস্থ্যজনিত কোনো সমস্যা নাই, তারা কেউ স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য জিমে আসে না, যেটা আমিও করিনি। আমি কিন্তু স্বাস্থ্য সচেতন ছিলাম বলে জিম শুরু করিনি। আমি ছিলাম হলাম জন সিনার ফ্যান। আমার মনে হতো যে আমি জন সিনার মতো বডি বানাবো, বা জন সিনার মতো দেখতে হবো, তার মতো টি শার্ট পরবো, তার মতো শর্টস পরবো, পরে ঘুরে বেড়াবো। তো এই কারণে আমি জিম শুরু করেছিলাম, সেখানে স্বাস্থ্য সচেতনতার কোনো বিষয়ই আসে না। তারপরে যখন আমি দেখলাম যে না, এই এক্সারসাইজ করার মাধ্যমে অনেক হেলথ বেনিফিট পাওয়া যায়, তখন আমি স্বাস্থ্য সচেতন হলাম। মানে স্বাস্থ্য সচেতন আমি হয়েছি এক্সারসাইজ শুরু করার পর, আগে না। মানে এক্সারসাইজ শুরু করার পর যখন বেনিফিট পেয়ে গেছি, যখন আমার মনে হলো মন ভালো থাকছে, শরীরে স্ট্রেংথ বেশি থাকছে, ফ্লেক্সিবিলিটি থাকছে, হাঁপাচ্ছি কম, তখন এই বেনিফিটগুলো যেন হারিয়ে না ফেলি, তার কারণে আমি এই ফিটনেস জার্নিটা কন্টিনিউ করেছি। অধিকাংশ ক্ষেত্রে মানুষ কেন কন্টিনিউ করতে পারে না, রিজনটা হচ্ছে সে সুস্থ হওয়ার জন্য জিমে ভর্তি হয়। সে মনে করে যে আমাকে ওজন কমাতে হবে অথবা ওজন বাড়াতে হবে, কিন্তু উদ্দেশ্য তো তার আগে হচ্ছে নিজের ভেতরে যে ফিজিক্যাল যে তার স্ট্যাবিলিটি আছে, বা ফিজিক্যাল যে স্ট্রেংথগুলো আছে, সেগুলোকে ইমপ্রুভ করা। মানে সে যেন সহজে হাঁপিয়ে না যায়, তার যেন শরীরে শক্তি বেশি থাকে, তার যেন মন ভালো থাকে। এই সব উদ্দেশ্যে যখন একজন এক্সারসাইজ শুরু করে, তখন সে দীর্ঘদিন কন্টিনিউ করতে পারে।
এই কোশ্চেনটা আমি করতে চাচ্ছিলাম একটু ভাই। এখন মানুষ যারা কিনা জিমে যাচ্ছে, হ্যাঁ ওদেরকে মানুষের আউটার যে অ্যাপিয়ারেন্সটা যেটা, এটা ঠিক করতে বেসিক্যালি যে, বাট হ্যাঁ। ইনার যে তার পিসে কিন্তু স্ট্যাবিলিটি যে কথা বলেন, এটা আসলে ফোকাস করে অনেকে যায় না। হ্যাঁ এটার জন্য বেসিক্যালি হারিয়ে এখানে দেখেন আমরা স্বার্থবাদীর মতো চিন্তা করি যে আমরা হচ্ছে জিম শুরু করবো, এর বিপরীতে আমার রেজাল্ট দরকার। রেজাল্ট হচ্ছে হয় আমি মাস্কুলার হয়ে যাব, অথবা আমি ফ্যাট হলে ওজন কমাবো। তো এটা হচ্ছে একদম মানে আপনি কোন একটা কাজ করছেন, তার বিনিময়ে আপনি রেজাল্ট চাচ্ছেন, তার মানে আপনি স্বার্থবাদী। আপনি যখন কোনো একটা কাজ করছেন, তার বিনিময়ে আপনি রেজাল্ট চাচ্ছেন না, তার বিনিময়ে আপনি যখন এনজয়মেন্ট চাচ্ছেন, আপনি প্যাশনেট ফিল করছেন, তখন কি হয় যে বাই প্রোডাক্ট মানে এটা আলাদাভাবে আপনার কাছে আসবেই, বেনিফিট হ্যাঁ। আসবেই, এটা আসতে বাধ্য হয়, আর সেটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখা যায়। কিন্তু যখন আপনি একদম এক্স্যাক্ট একটা টার্গেটের পিছনে ছুটছেন, তখন সেই টার্গেটটা অ্যাচিভ না হলে আপনি ডিপ্রেসড হয়ে যান, ডিপ্রেসড হয়ে ছেড়ে দেন। যেটা আমরা বিজনেসের ক্ষেত্রে বলেন, পড়াশোনার ক্ষেত্রে বলেন, সব কিছু লাইফের যে কোনো কাজের ক্ষেত্রেই, যখন আপনার মানে আলটিমেট উদ্দেশ্য থাকবে খালি ওই রেজাল্টটাই আমার দরকার, তারপরে আমার আর দেখার বিষয় না, তখন আপনি ওই রেজাল্ট পাবেন না, পেলেও বেশি দিন ধরে রাখতে পারবেন না। যেমন আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি এই জবের মাধ্যমে এতগুলো টাকা কামাবো, আপনি টাকা কামানোর পর আপনি দেখবেন উদ্দেশ্য আর নাই, তখন আপনি মেন্টাল ডিপ্রেশনে পড়ে যাবেন, কন্টিনিউ করতে পারবেন। তখন আপনি বলবেন এইবার কি, আমার জীবনের উদ্দেশ্যই তো সফল হয়ে গেছে, এখন কি? এজন্য পারপাস হতে হয় অনেক ভার্চুয়াস, মানে এমন একটা পারপাস হতে হয় লাইফে যেটা অ্যাচিভ করা কঠিন কিন্তু এনজয় করা সহজ। ধরেন আমি বলতে পারি যে আমি ভাই অনেক অনেক বড় একটা বিজনেসম্যান হব, অনেক টাকা পয়সা কামাবো, এই বিজনেসটাকে আরও এক্সপ্যান্ড করার জন্য, যেন অনেক মানুষ এখানে জব করে স্বাবলম্বী হতে পারে। এরকম যখন আপনার পারপাস হবে, তখন কিন্তু আপনি এই উদ্দেশ্য সারা জীবনে শেষ করতে পারবেন না, কারণ যতদিন পর্যন্ত দুনিয়াতে বেকার মানুষ আছে, ততদিন পর্যন্ত আপনি চলতেই থাকবে। তো আপনার পারপাসটা সার্ভ হচ্ছে। একটা সময় পর্যায়ে মানুষকে আর রেজাল্টের পিছনে দৌড়ানো উচিত না, একটা সময় পর্যায়ে মানুষকে উচিত জাস্ট এনজয়মেন্টের পেছনে যাওয়া। যেমন আমার ধরেন ফাইন্যান্সিয়াল যে ডিমান্ডগুলো আছে, সেগুলো এখন খুব ভালো মতো পূরণ হয়ে যায়, যার কারণে আমার এখন উদ্দেশ্য আরও বেশি টাকা কামানো না, আরও বেশি সম্পদ অর্জন করা, সেই সম্পদগুলো যেন অন্য মানুষের কাজে লাগে। মানে এমন না যে ধনী হওয়ার চেষ্টা করা যাবে না, তা না, ধনী হওয়ার চেষ্টা করব নিজের লাইফস্টাইল উন্নত করার জন্য না। একটা পর্যায় পর্যন্ত কিন্তু লাইফস্টাইল আপনার ঠিক আছে, আপনার মাস গেলে 1 লাখ 2 লাখ টাকা দরকার হয়, কথার কথা ম্যাক্স। তারপরে আর আপনার বড় লাইফস্টাইলের দরকার নাই। তারপর আপনি যেটা করবেন যে আমি এখন হচ্ছে ঠিক আছে বিজনেসটাকে কাজ করি, তখন আপনার পাওয়ার বাড়বে, আপনি বহু মানে টাকা অর্থ সম্পত্তি যখন মালিক হবেন, তখন আপনার পাওয়ার বাড়বে, কেউ আপনাকে সহজে ঠকাতে পারবে না। কোনো রাজনীতিবিদ বলেন বা যে কেউ বলেন, তখন সবাই আপনার আন্ডারে কাজ করবে। কারণ এখনকার আমরা তো দেখি যে যত ধরনের বিজনেসম্যান আছে, যা আছে, তারাই পুরো অর্থনীতিকে কন্ট্রোল করছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। উপর থেকে খালি রাজনীতিবিদরা হচ্ছে পাওয়ারফুল, কিন্তু ভিতর থেকে বিজনেসম্যানরা ছাড়া তারা চলতে পারে না। ফুয়েল তো বেসিক্যালি তারা সাপ্লাই দেয়। এটা পরের বিষয়, এটা ফিটনেসের বাইরের বিষয়। কিন্তু আমি জাস্ট পারপাসটা বুঝাচ্ছি যে ফিটনেস, যখন আমি জিমে যাচ্ছি, তখন আমার উদ্দেশ্য ঠিক আছে, আমি তো উপর থেকে দেখতে সুন্দর হবই, কারণ এটা আসবেই। আপনি যখন ঠিক মতো ঘুমাবেন, ঠিক মতো খাবেন, এক্সারসাইজ করবেন, তখন আপনি আরও 10টা মানুষের তুলনায় আলাদা হবেনই দেখতে। কিন্তু আপনি এনজয় করতে হবে, আপনাকে এনজয়মেন্ট আনতে হবে। এনজয়মেন্ট আসবে হলো আপনি আগে ভেতরের ফ্লেক্সিবিলিটি দেখেন, যে আপনার শরীরে এখন হাত পায়ে ব্যথা দূর হয়ে গেছে কিনা, আপনার এখন দম বৃদ্ধি পেয়েছে কিনা। এরকম যখন আপনার উদ্দেশ্য হবে, তখন আপনি দীর্ঘদিন কন্টিনিউ করতে পারবেন। ইন্টেনশন ঠিক থাকতে হবে আসলে। হ্যাঁ, ইন্টেনশন হতে হবে ভার্চুয়াস। যেমন ফ্লেক্সিবিলিটি, আমার দম বেশি থাকবে, আমি সহজে হাঁপাবো না, এটা আমার মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। কিন্তু সৌন্দর্য আমাদের মনে হবে যে এখন তো বয়স কম, একটা মেয়েকে অ্যাট্রাক্ট করতে হবে বা একটা ছেলেকে অ্যাট্রাক্ট করতে হবে, ওই বিয়ের পর বা বিয়ের 5-7 বছর পর ওই এই জিনিসটা পারপাসটা থাকবে না। কিন্তু সুস্থতা কিন্তু আপনার সারা জীবন লাগবে, তো পারপাস ওটা হতে হবে। এখানে ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথ কতটুকু রিলেটেড মনে করেন ভাই? পুরোপুরি। মেন্টালি একটা মানুষ ফিট না হলে ফিজিক্যালি ফিট হতে পারবে না। একটা মানুষ তখনই ফিজিক্যাল ফিটনেসের দিকে যায় যখন সে তার মেন্টাল হেলথও তার ঠিকঠাক আছে। কারণ ধরেন যে মেন্টাল ফিটনেস কি, যে নিজের ভালো বুঝতে পারা, নিজের ভালো বুঝে নিজের সেই অনুযায়ী অ্যাকশন নেওয়াকে মেন্টাল ফিটনেস বলে। যে ধরেন মানুষকে পাগল কেন বলা হয় পাগলদেরকে, কারণ সে নিজের ভালো মন্দ কিছুই বুঝে না। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার আমার ভিতরে পার্থক্য। আমি যদি ধরেন নিজের এমন কাজগুলো করি যেগুলোতে আমার শরীরের ক্ষতি হয়, হ্যাঁ, একটা আছে বদ অভ্যাস থেকে, বদ অভ্যাস অনেকের সঙ্গদোষের কারণে ধরে ফেলে অনেকে, কিন্তু সেটা থেকে বেরিয়ে আসার যদি চেষ্টা আপনি না করেন, তার মানে আপনার মেন্টাল ফিটনেস নাই। এখানে হচ্ছে ব্যাপার। তো মেন্টাল ফিটনেস কখন, যখন আপনি নিজের উন্নতির জন্য কাজ করছেন, শুধুমাত্র আর্থিকভাবে না, মানসিকভাবে এবং শারীরিকভাবে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তো এই মেন্টাল ফিটনেস আসার পর একজন মানুষ শারীরিক ফিটনেসে যেতে পারে। তো যতজন মানুষ যারা শারীরিক ফিটনেসের নিয়ে কাজ করছে, তারা সবাই মোটামুটি মেন্টালি ফিট না হলে তারা কেউ নিজের ভালো বুঝতো না। তো এইখানে মানে হচ্ছে একটা এক্সাম্পল
এক্সাম্পল বা একটা হচ্ছে এটা একটা কি বলবো যে টুল, যে মেন্টাল ফিটনেস আপনাকে ফিজিক্যাল ফিটনেসের দিকে নিয়ে যায়। আপনি যদি ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ না করেন, তার মানে আপনি এখনো মেন্টালি ফিট না। তার মানে যারা যারা ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করছে না, তারা প্রত্যেকে মেন্টালি আনস্টেবল অবস্থায় আছে। রিজন লকেট আছে আসলে। সে নিজের ভালো বুঝছে না। যে নিজের ভালো বুঝে না তাকে আমরা কি বলি, পাগল বলি, যেটা অনেকে যে অনেকে মন খারাপও করতে পারে তাজ ভাই কি বলছে, কিন্তু আসলে মানে কিছু কিছু সত্যি আছে যেগুলো একটু শুনতে করা লাগে, কিন্তু এটাই মানুষের আসলে এটার মধ্যে একটা ওয়ার্ড সাইকোলজি ভাবে, মানে ফিজিক্যাল ডিজিজগুলো আমরা অ্যাড্রেস করি, কিন্তু মেন্টাল ডিজিজটা অ্যাড্রেস করতে চাই না। কেন চাই না আসলে জানি না, বাট সাইকোলজিক্যাল একটা মেন্টাল ডিজিজ কেন অ্যাড্রেস করতে চাই না, এখানে মান সম্মানের একটা ব্যাপার আছে। ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে ঠিক আছে, আমার সমস্যা নাই, আমার তো ফিজিক্যালি আমি আনফিট হয়ে গেছি, এটা হতেই পারে। অনেকে মনে করে এই অসুস্থতা হচ্ছে আল্লাহর দান, কিন্তু অসুস্থতা যে মানুষের অর্জন সেটা আমরা ইয়ে করতে পারি না। হ্যাঁ, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আপনি অসুস্থ হবেন জেনেটিক্যালি। যেমন ধরেন আপনি জন্মগতভাবে হার্টের প্রবলেম নিয়ে বড় হয়েছেন, বা জন্মগতভাবে আপনার হচ্ছে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, হাই ব্লাড প্রেশার আছে, এগুলো ধরেন যে ঠিক আছে, এটা জেনেটিক্যাল। এখানেও কি আছে, এখানেও আপনার বাবা মায়ের অবদান আছে। আপনার বাবা মায়ের অস্বাস্থ্যকর লাইফ লিড করার কারণে আপনি এই জিনিসগুলো পেয়েছেন, মানে সম্পত্তি হিসেবে। যেমন আমরা বাবা মায়ের সম্পদ পাই না, আমরা বাবা মায়ের কাছে হেলথও পাই। এই কারণে যেই সব বাবা মারা মনে করছেন আমরা সন্তান নিব, মানে বিয়ে করেছি 2-3 বছরের ভিতরে সন্তান নিব, তাদেরকে অবশ্যই ফিট হওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি আপনার শরীরে হার্টের প্রবলেম, হাই ব্লাড প্রেশার থাকা অবস্থায় যদি সন্তান গ্রহণ করেন বা সন্তান জন্মদানের চিন্তা ভাবনা করেন, চান্সেস আছে ধরেন 80-90% চান্সেস আছে আপনার ছেলে মেয়ের ভিতরে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার আসবে। এই কারণে আগে নিজেকে সুস্থ হয়ে যেতে হবে, মানে ফিট অবস্থায় থাকতে হবে, তারপরে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করতে হবে। নাহলে আপনি আপনার সন্তানকে অসুস্থতা দিচ্ছেন, যেটা আমরা অ্যাকসেপ্ট করতেই চাই না। আমরা মনে করি এটা মনে হয় আল্লাহর দান, কিন্তু হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তো এখানে হাত আছেই, কিন্তু সেখানে আমাদের অবদান সব থেকে বেশি। আমরা অস্বাস্থ্যকর জীবনযাপন করি বলে আমরা অসুস্থ হই। আবার অনেকে মনে করে যে যারা স্বাস্থ্যকর জীবনযাপন করে তারা কি মানে আজীবন বেঁচে থাকবে কিনা, কিন্তু আমি সবসময় বলি যে আজীবন বেঁচে থাকা উদ্দেশ্য না, সুস্থ থাকাটা উদ্দেশ্য হচ্ছে যে আমি ভাই অ্যাভারেজ 60-70 বছর বাঁচি, কিন্তু সুস্থ অবস্থায় বাঁচি। অর্থাৎ উদ্দেশ্য দীর্ঘায়ু না, উদ্দেশ্য হচ্ছে সুস্থায়ু। যতজন যারা স্বাস্থ্য সচেতন তারা কেউ আজীবন বেঁচে থাকার জন্য ফিটনেসে নাই, তারা সবাই সুস্থ থাকার জন্য ফিটনেসে আছে। এটা হচ্ছে ব্যাপার। খুব ভালো বলছেন। হ্যাঁ, এখানে একটা বিষয় আসছে আপনার এখানে, খাওয়া এবং ঘুমের যে বিষয়টা, হয় খাওয়ার সাথে এটা কতটুকু সম্পৃক্ত, এই বিষয়টা যদি কথা বলতেন। দেখেন যে আমাদের সব থেকে বড় যে ভুলটা করি আমরা, মানে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে আমরা খাবার খাই, সেটা ডিনারে বলেন বা লাঞ্চে বলেন। এটাতে যেটা হয় যে আমাদের ব্রেন পুরোপুরি ঘুমাতে পারে না, কারণ আমাদের পাকস্থলী কাজ করতে থাকে। যে খাবারটা আমরা খেয়েছি, যেমন মুরগির মাংস হজম হতে 3 ঘন্টা লাগে, ভাত হজম হতে 1 ঘন্টা লাগে, মাছ হজম হতে 1 ঘন্টা লাগে। তার মানে আপনি যদি খাবার খান, খাবার খাওয়ার পর যদি সাথে সাথে ঘুমাতে যান, তাহলে কি হবে, এই যে 3 ঘন্টা বা 2 ঘন্টা ধরে আপনি ঘুমিয়ে গেছেন, ঠিক আছে, আপনার ব্রেন ঘুমায়নি, আপনার হচ্ছে পেটের ভিতরে সবগুলো আপনার অঙ্গগুলো, মানে ইন্টারনেট অঙ্গগুলো কাজ করছে, যার কারণে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি টায়ার্ড ফিল করবেন। যে এই কারণে অসংখ্য মানুষ আছে যারা ঘুম থেকে উঠে তাদের মাথা ঝিমঝিম করে, ক্লান্ত মনে হয় যে আমি ঘুমাইনি, উল্টা ঘুমিয়ে আরো টায়ার্ড হয়ে গেছে। এটার রিজনটা হচ্ছে খাবার খেয়ে সাথে সাথে ঘুমাতে যাওয়া। এই জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে খাবার খাওয়ার অ্যাটলিস্ট 2-3 ঘন্টা পর ঘুমাতে যাওয়া। অর্থাৎ আপনি ধরেন রাত 10টায় ঘুমান, তার মানে আপনি খাবার খাবেন 7টার সময়। মানে এইটা যদি আপনি করতে পারেন, আপনি দেখবেন পরদিন সকালে আপনার আর ক্ষুধা লাগবে না। এই কারণে রমজান মাসে অনেকে দেখা যায় যে সেহরি খেয়ে যারা ঘুমিয়ে পড়ে, তারা দেখা যায় যে সকালবেলা ঘুম ভাঙে 12টার সময় বা হচ্ছে 11টার সময়, কিন্তু তারপরেও অনেক ক্লান্ত মনে হয়, টায়ার্ড ফিল হয়। কিন্তু নর্মাল টাইমে তো আমরা সকালবেলা এমনিতেই নাস্তা করি না, মানে অনেকেই নাস্তা রাখ পর্যন্ত আমাদের টায়ার্ড লাগে না। হ্যাঁ, তো আমরা হচ্ছে অনেকেই আছে যে লাঞ্চ আর হচ্ছে যেটাকে ব্রাঞ্চ বলে, ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করে, তখন তো তারও এই টায়ার্ডনেস ফিল হয় না। রিজনটা হচ্ছে সে খেয়ে ঘুমায়নি, সে হয়তো বা রাত্রে খেয়েছে, তারপর অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে, তারপরে সে উঠেছে, তার শরীরে কোনো শক্তি কমেনি। কিন্তু রমজান মাসে কেন এরকম হয়, রিজন এই একটাই, মানে খেয়ে ঘুমাই আমরা, এই গ্যাপ দিচ্ছেন আর কি, ডাইজেশনের সময় দিচ্ছেন। এখানে নিরাপদ খাবার যে বিষয়টা আসছে আর কি, যে সেফ ফুড খেতে হবে, এটার সাথে কতটুকু সম্পৃক্ত? সেফ ফুড বলতে যেই ফুডগুলো আমাদের শরীরে যে পুষ্টি যোগায়, মানে আনহেলদি কোনো কিছু ঢোকায় না আমাদের শরীরে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে কি, আমরা পিৎজা, বার্গার, আরো অনেক ধরনের মুখরোচক খাবার দেখে না, মিষ্টি, এগুলোও কিন্তু দরকার আছে মানুষের শরীরের জন্য, মেন্টাল ফিটনেস ঠিক রাখার জন্য, কিন্তু এগুলোর পরিমাণ হচ্ছে কম। আপনি সপ্তাহে 1 দিন খাবেন, ম্যাক্সিমাম 2 দিন, যেদিন আপনার অনেক ক্রেভিংস উঠবে, অথবা ধরেন আপনি কোনো কারণে ডিপ্রেশনে পড়ে গেছেন, কোনো কারণে একটা কাজ ভালো হয়নি, আচ্ছা ঠিক আছে লেটস সেলিব্রেট, 1 দিনের জন্য আমি খাই, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি রোজকার জীবনে খেতে থাকেন, 7 দিনই খেতে থাকেন, তাহলে অতিরিক্ত মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনার শরীরের সাইড ইফেক্ট হবে, সেটা হচ্ছে আপনার শারীরিক ফিটনেস নষ্ট হবে। মানে অতিরিক্ত যে কোনো কিছুই ভালো না। আপনি যদি অতিরিক্ত মেন্টাল স্যাটিসফ্যাকশন নিতে এমন অবস্থা হয়ে গেছে আপনার, যে আপনার আর ওই ফুডে ভালো লাগছে না, তখন আপনার আরও বেশি আনহেলদি ফুড খেতে ইচ্ছা করবে।
যে কোনো জিনিস আমরা প্রথম অবস্থায় ভালো লাগে, তারপরে সেটা ডোপামিন রিলিজ করে যে কোনো জিনিস। যেমন রিলস যে আমরা দেখি, ফেসবুকে রিলস বলেন বা একটা মিষ্টি বা একটা সুস্বাদু খাবার খেলে আমাদের ইমিডিয়েটলি আপনার হচ্ছে এই ডোপামিনের পরিমাণ কিন্তু পরবর্তীবার সেম পরিমাণে থাকবে না, কমে যাবে। তখন আপনার আরেকটু বেশি লাগবে, তখন আপনার আরো একটু বেশি লাগবে, তখন আপনার আরেকটু বেশি রিলস দেখতে ইচ্ছা করবে, তখন আপনার আরেকটু বেশি আনহেলদি খাবার খেতে ইচ্ছা করবে। এই কারণে আমরা যেটা করবো, এটাকে অকেশনালি রাখবো। তাহলে কি হবে, এই মজাটাকে আমরা হারিয়ে ফেলবো না। ধরেন আপনি সপ্তাহে 1 দিন 2 দিন জাঙ্ক ফুড খাচ্ছি বা আনহেলদি খাবার খাচ্ছি, সেক্ষেত্রে মজাটা বেশি লাগবে, আপনার সুস্বাদু বেশি লাগবে আপনার কাছে। আপনি রোজ রোজ খাচ্ছেন, তখন আপনার ভালো লাগবে না, আপনার মনে হবে যে আরেকটু অস্বাস্থ্য খাবার খাই। তো এই কারণে আমরা স্বাস্থ্যকর খাবার, আমি যেটা করি, আমি 80% স্বাস্থ্যকর খাবার খাই। অর্থাৎ আমি দিনে 6 থেকে মানে সপ্তাহে 6 থেকে 6 বারের মতোই আমি সালাদ, তারপরে হোল গ্রেন, যে লাল আটা, লাল চালের ভাত, খিচুড়ি, তেল ছাড়া রান্না, এই সব জিনিসগুলো খাই। সপ্তাহে 1 থেকে 2 দিন আমি সব ধরনের খাবার খাই, বিরিয়ানি বলেন, এই বলেন, হাবি যাবি, পিৎজা, বার্গার, সব কিছু খাই, সব ড্রিঙ্কসও পান করি। কিন্তু তারপরেও আমার শরীর ফিট থাকে। রিজনটা হচ্ছে পরিমাণটা কম, ইম্প্যাক্টই পড়ে না শরীরে। তো এইভাবে লাইফ এনজয় করতে হবে। ফিটনেস মানে এমন না যে আমি কোনো কিছুই খাবো না, যেটা বিভিন্ন ট্রেনাররা বলে বা বড় ভাইরা বা আরেকজন সাজেশন দেয় যে না, এটা একদমই খাওয়া যাবে না। অনেকেই বলে কার্ব কিংবা সুগার একদম ইনটেক করা। আমরা এটাকে মানা করি, আমরা বলি যে না, আগে স্বাস্থ্য সচেতন হওয়ার মানে হলো আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনও থাকবে, প্লাস আমি ফিজিক্যালিও ফিট থাকবো। এর জন্য আপনার দরকার আছে এগুলো, কিন্তু পরিমাণটা কম হবে। নাহলে কি হবে যে একজন মানুষ 6 দিন 7 দিন 10 দিন 20 দিন করবে, করার পর সে ছেড়ে দেবে, বলবে ধরে আর ভালো লাগে না, আসলে একটা শুনে কাজ করে না, আগ্রহটা হারিয়ে ফেলবে। হ্যাঁ, এই কারণে চিট ডে করাটা খুবই জরুরি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। কারণ স্ট্রেস হরমোন যদি আপনার রিলিজ হয়, স্ট্রেস হরমোন রিলিজ হলে আপনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। অধিকাংশ মানুষ, যারা আপনি শুরুতেই বলছিলেন যে এক্সারসাইজ শুরু করে বা স্বাস্থ্য সচেতন লাইফ শুরু করে, রিজন হচ্ছে সে অনেক জোরে সোরে শুরু করে। আপনি যত জোরে দৌড়াবেন তত আপনি দ্রুত হাঁপাবেন। আপনি যদি হাঁটেন তাহলে আপনি কিলোমিটারের পর মাইল হেঁটে চলে যেতে পারবেন, কিন্তু আপনি দৌড়ালে 500 মিটার সর্বোচ্চ, তারপরে হাঁপিয়ে যাবেন। এটাই হচ্ছে ব্যাপার। আমরা যখন শুরু করি সব খাবার বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে জাস্ট ওইটা নিয়েই পড়ে থাকি, কিছুদিন পর ছেড়ে দিই, মেনটেন করতে পারি না। এই কারণে যেটা করবেন, সব থেকে ভালো মানে রুটিন হচ্ছে যেটা আপনি মেনটেন করতে পারবেন, এনজয় করতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ডিসিপ্লিন লাইফ তো মানুষ এনজয় করে না। কিন্তু শুরুর দিকে যদি আপনি একটু খেয়েও পেয়ে যান, মানে আপনি যদি একটা পথ পেয়ে যান যে এইভাবে করলে আমি ফিট হতে পারছি, তখন সেটা কি হয়, পরবর্তীতে সেটা আপনার কাছে ইজি মনে হয় করাটা। যেমন কেউ যদি সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করে, শুরুর দিকে কয়েকদিন কষ্ট মনে হবে, কিন্তু ঘুম থেকে ওঠার পর সে যখন হেলথ বেনিফিট পাবে, তখন তার কাছে আবার ওটাই মনে হবে যে ঘুম থেকে না উঠলে মনে হয় এই উপকারগুলো পাবো না। তো এইটা চলে আসে আস্তে আস্তে, এই জিনিসগুলো চলে আসে চেষ্টা করলে। তো শুরুতে আমরা চেষ্টা করবো জাস্ট শুরু করার, নট পারফেক্ট হওয়ার। পারফেক্ট হওয়ার চেষ্টা করলে আপনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। কিন্তু যদি মনে করেন যে আমি ইমপারফেক্ট হই, যেমন আমি যখন প্রথম এক্সারসাইজ শুরু করেছিলাম, আমিও তো ভুলভাল করতাম, আমারও ডায়েট নলেজ ছিল না, আমি তখন সপ্তাহে 4-5 দিনই আনহেলদি ফুড খেতাম। কিন্তু আস্তে আস্তে নলেজ বাড়ার মাধ্যমে আমি হচ্ছে এইগুলোকে ঠিক করেছি যে হ্যাঁ, এটা এই পরিমাণ খাওয়া যাবে, এটা ওই পরিমাণ খাওয়া যাবে। তখন আপনার লাইফে স্ট্যাবিলিটি চলে আসে, যার কারণে হচ্ছে এখন কি হয় যে ঠিক আছে, সব ধরনের খাবার খেতে পারছি, তারপরেও মানে স্বাস্থ্যটাকে এনজয় করছি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। ডায়েট প্ল্যানটা কি আরেকটু বলা যায় কি অডিয়েন্সদের জন্য, যারা শুরু করতে চাচ্ছে কিংবা শুরু? 2 ধরনের ডায়েট প্ল্যান হয়, কেউ চায় ওজন বাড়াতে, কেউ চায় ওজন কমাতে, কেউ চায় ধরে রাখতে। তো এই ডায়েটটা মেনটেন হয় হচ্ছে এক একজনের ধরেন জেনেটিক আলাদা হয়, এক একজনের মেটাবলিক রেট হলো কোন একটা খাবার কত দ্রুত আমাদের ডাইজেশন হচ্ছে, পুষ্টিগুলো আমাদের শরীর অ্যাবজর্ব করছে। তো এইগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়। দেখবেন অনেক সময় একই পরিবারের ভাই বোন একজন সেম পরিমাণ খাবার খায়, একজন মোটা একজন পাতলা। রিজনটা কি, মেটাবলিজম দুইজন জেনেটিক্যালি দুইটা পেয়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার। তো এখানে যেটা করবেন যে কিছু কিছু খাবার আছে যেগুলো খেয়ে ওজন কমানো যায়, ওগুলো খেয়ে ওজন বাড়ানো যায়। এখানে নির্ভর করে হচ্ছে পরিমাণের উপরে। তো নিজের শরীরের অনুযায়ী কতটুকু খাবার দরকার সেটা ক্যালকুলেশনের একটা মেথড আছে। এটা হচ্ছে সায়েন্টিফিক ওয়ে একদম। কেউ যদি একদম অ্যাকুরেট রেজাল্ট চায়, যেটাকে বলা হয় TDEE ক্যালকুলেশন। এটা তো ধরেন এখানে বুঝাতে পারবো না, আমার একটা ভিডিও তৈরি করা আছে ইউটিউবে, TDEE ক্যালকুলেশন। হ্যাঁ, এই ভিডিওটা কেউ যারা ভিডিও দেখছে তারা TDEE ক্যালকুলেশন বাই আবু সুফিয়ান তাজ লিখে সার্চ দিলে ইউটিউবে ভিডিও পেয়ে যাবে। ওটা দেখলে আপনি বুঝে যাবেন যে আপনার কত ক্যালোরি দরকার, ওখানে ক্যালকুলেশন কিভাবে করতে হবে, কোন অ্যাপের মাধ্যমে করতে হবে, সবকিছু দেখানো আছে। আমরা যে ক্যালোরি রেটের যে কথা বলি, এটা কি কাছাকাছি হয়ে যায়? ক্যালোরি এটা কাছাকাছি আসবে, অ্যাকুরেট হওয়ার দরকার নেই। আগে যখন ধরেন আপনি খাবার খাচ্ছেন সারাদিনে, আপনি কোনো রকম পরিমাপ করেন না। তো পরিমাপ না করলে আপনি হয়তো 500 ক্যালোরি বেশি খেয়ে ফেলছেন অথবা 500 ক্যালোরি কম খেয়ে ফেলছেন। যখন আপনি পরিমাপ করবেন তখন আপনার এই ক্যালোরি খাওয়ার পরিমাণ 100 ক্যালোরিতে চলে আসবে, হয়তো আপনি 100 ক্যালোরি কম বেশি খাবেন। হ্যাঁ, তখন ডিফারেন্সটা যখন কমে যাবে না, তখন আপনার রেজাল্টটা বেশি আসবে। আমরা কি হয়, যেমন না জেনে আমরা তো ধরেন টার্গেট জানি না, কিন্তু আমরা দৌড়াতে থাকি, তো তার কারণে রেজাল্ট আসে না। আমার মনে হয় যে আমি তো প্রচুর খাচ্ছি, কিন্তু হয়তো বা
যতটা ক্যালোরি আমার শরীরের জন্য ক্যালোরি দরকার ইনটেক হচ্ছে না, সেই পরিমাণ মানে হচ্ছে না। খাচ্ছি ঠিক। আবার অনেকে মনে করতে পারে আমি তো প্রচুর কম খাচ্ছি, কিন্তু যতটা কম খাওয়া দরকার ততটা হচ্ছে না। খাচ্ছি না। দেখা যায় যে অনেকে কি করে যে হচ্ছে সব ধরনের ভাত রুটি খাওয়া ছেড়ে দেয়, কিন্তু নাস্তায় বিস্কিট খায়। এরকম অনেকে আছে যে হচ্ছে সারাদিনে সে ভাত রুটি কিছু খাচ্ছে না, কিন্তু রাত জেগে কাজ করে, তো সেখানে সে বিস্কিট, বাদাম, হাবি জাবি, বাদাম তো হেলদি কিন্তু অল্প পরিমাণে খাওয়া হেলদি, প্রচুর পরিমাণে খাওয়া শুরু করে দিয়েছে, যার কারণে তার ওয়েট আরো গেইন হয়ে যায়। তো এই স্যাক্রিফাইসগুলো আপনার মানে বুঝে কোনোটা করতে কাজে হবে। লাগবে না। মানে সেটা হচ্ছে আপনি অনেক স্যাক্রিফাইস করছেন, আপনি ভাত খাচ্ছেন না, এই খাচ্ছেন না, ওই খাচ্ছেন না, কিন্তু পরিমাপ না করলে আপনার সেগুলো কাজে লাগবে না, দেখা যায় যে আবার ওজন বাড়ছে। তো এই পরিমাপটা আপনাকে সেখানে শিখতে হবে। এখন বেসিক কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আমরা সুস্থ থাকতে পারবো, মানে আমাদের ব্লাড সুগার লেভেল বাড়বে না, প্রেশার হাই হবে না। তো প্রথমে যদি বলি, সেখানে হচ্ছে কার্বোহাইড্রেট, যেটা মনে করে অনেকে খাওয়া যাবে কি খাওয়া যাবে না। কেউ যদি অসুস্থ হয়, অর্থাৎ ধরেন সে কাজকর্ম করতে পারে না, ব্যায়াম করতে পারে না, তার হাঁটুতে ব্যথা, তাকে ডাক্তার বলেছে ওজন কমাতে হবে, সেক্ষেত্রে সে কিটো ডায়েট মানে কার্বোহাইড্রেট লেস ডায়েটে যাবে। মানে সে যেহেতু ব্যায়াম করার জন্য আমাদের কিন্তু কার্বোহাইড্রেটের দরকার আছে, মানে শরীরে শক্তি পাওয়ার জন্য। যখন আমরা ব্যায়াম করি না, তখন আমাদের ওই ব্যায়ামের সময় কিন্তু আমাদের এই গ্লুকোজগুলো, কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজ পাই আমরা, সেগুলো আমাদের শরীর ব্যবহার করে এনার্জি দেওয়ার জন্য। যেহেতু আপনি ব্যায়াম করছেন না, যারা অসুস্থ মানুষ, তাদের ক্ষেত্রে ওই কার্বোহাইড্রেটটা না খেলেও সমস্যা নেই, দ্রুত ওয়েট লস হবে। কিন্তু এখানে ব্যাপার আছে, কেউ আছে যে সে সুস্থ, তার হাত পা সব ঠিক আছে, সে এক্সারসাইজের মাধ্যমে ওয়েট লস করতে চাই বা এক্সারসাইজের মাধ্যমে ফিট থাকতে চাই, সেক্ষেত্রে তাকে কার্বোহাইড্রেট খেতে হবে। এখানে চলে আসে হচ্ছে কার্বোহাইড্রেটের দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স। সিম্পল হচ্ছে দ্রুত আমাদের শরীরে সুগার রেস করে, যেমন সাদা চালের ভাত, সাদা চিনি, তারপরে হচ্ছে ফলের জুস, ফলের জুসও কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট। তো এরকম বিভিন্ন ধরনের সিম্পল কার্বোহাইড্রেট লিখে আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন, অনেক অপশন চলে আসবে, এগুলোকে অ্যাভয়েড করেন। সাদা আটার রুটিও সিম্পল কার্বোহাইড্রেটের ভিতরে পড়ে, তারপরে হচ্ছে আমরা যে বিস্কিট খাই, পাউরুটি খাই, কেক খাই, সব ধরনের সিম্পল কার্বোহাইড্রেট, এগুলোকে অ্যাভয়েড করে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আনেন, অর্থাৎ ওটস, তারপরে হচ্ছে লাল চাল, যেটা ফাইবারি চাল, সেই চালের ভাতও কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সবজি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কিছু কিছু ফল আছে যেমন কলা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, পেয়ারা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তো সব ধরনের ফল কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট না, যেমন আঙ্গুর সিম্পল, তারপরে হচ্ছে খেজুর সিম্পল, এগুলো কিন্তু বেশি খেলে আপনার ব্লাড সুগার লেভেল হাই হয়ে যাবে। হ্যাঁ, তো কি করবো আমরা, কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলোকে সিম্পল কার্বোহাইড্রেটের সাথে রিপ্লেস করবো, সিম্পল বাদ ওর জায়গায় কমপ্লেক্স ঢুকাবো, তাহলে আমার শরীরে কমপ্লেক্স ঢুকলো, আমার শরীর গ্লুকোজও পেলো, শরীরে শক্তিও থাকলো, এখন আমি ব্যায়াম করার জন্য শক্তিও পাচ্ছি। এটা হচ্ছে ব্যাপার। এখন দেখেন, এগুলো কিন্তু সব হেলদি ফুড, আপনার শরীরে মানে সুগার লেভেল রেজ হবে না। এর সাথে আপনি অ্যাড করবেন হলো প্রচুর পরিমাণে ফাইবারি খাদ্য, মানে যেসব খাবারে ফাইবার আছে, জাস্ট ফাইবার রিচ ফুড লিখে গুগলে সার্চ করবেন, অনেক অপশন আসবে, সেখান থেকে ফাইবারগুলো বেশি অ্যাড করবেন। এই ছোলা, যেটা আমি বলি যে ছোলা খাবেন, ছোলাতে অনেক বেশি ফাইবার থাকে, এটা একটা সিম্পল ওয়ে বললাম। তারপরে ওটসেও ফাইবার থাকে, আরও অনেক ধরনের ফাইবার ফুড আছে, হ্যাঁ জব আছে। এগুলো খেলে কি হবে, পেট পরিষ্কার থাকবে, আর মানে শরীরে চর্বি জমতে পারবে না। মানে লিভারের পাশে যে অনেকে ফ্যাট জমে, এই লিভারের পাশে এই ফ্যাটি লিভার দূর করা সব থেকে উপকারী খাবার হচ্ছে ফাইবার আর হেলদি ফ্যাট। হেলদি ফ্যাট হচ্ছে, অনেকে আমরা যখন ওয়েট লস করার চিন্তা করি, ফ্যাট কমানোর চিন্তা করি, তখন আমরা মনে করি যে এখন আনহেলদি হেলদি দুই ধরনের ফ্যাটই খাবো না, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। আমরা যখন হেলদি ফ্যাট খাই, তখন সেই হেলদি ফ্যাটগুলো কিন্তু ফ্যাট সলিবল কিছু ভিটামিন আছে, সেই ভিটামিনগুলোকে আমাদের শরীরে অ্যাবজর্ব করতে সহায়তা করে। তো আপনি যদি হেলদি ফ্যাট একদমই না খান, তাহলে আপনার শরীর ভিটামিন অ্যাবজর্ব করবে না, ভিটামিন অ্যাবজর্ব না করলে আপনার স্কিন খারাপ হয়ে যাবে। মানে মানে স্কিনটাকে, মানে প্রথমে দেখবেন যে লোকটা ওজন কমাতে যে মানে চোখ মুখ সব কালো হয়ে গেছে, ড্রাই স্কিন হয়ে যাচ্ছে। এটার রিজনটা হচ্ছে হেলদি ফ্যাট না খাওয়া ওয়েট লসের জার্নিতে। প্লাস আপনি যেটা বলছিলেন যে হেলদি ফ্যাট হচ্ছে আনহেলদি ফ্যাট কমায়, যখন আমরা হেলদি ফ্যাট খাই তখন আমাদের শরীর ইনসুলিন হরমোন তৈরি করে। এই ইনসুলিন হরমোন ছাড়া আমাদের রক্তে যে চিনি আছে, সেই চিনি কিন্তু আমাদের মাসল সেলে পৌঁছায় না। তো আপনি যদি হেলদি ফ্যাট খান, অর্থাৎ বাদাম বা হচ্ছে যে ঘি, যেটা সামান্য পরিমাণে খাওয়া হেলদি, ও অনেক বেশি পরিমাণে খাওয়া কিন্তু আবার আনহেলদি। যেমন বাদামও যদি আপনি কয়েক মুঠ খান, হ্যাঁ অনেক বেশি আনহেলদি হয়ে যাবে ওটা, তখন আপনার শরীর অতিরিক্ত ইনসুলিন পাবে, অতিরিক্ত আনহেলদি ফ্যাট পাবে, যেটা আরো উল্টা ফ্যাট জমাবে। তো সামান্য পরিমাণে হেলদি ফ্যাট যদি আমরা খাই, তাহলে সেটা ইনসুলিন হরমোন তৈরি করবে, সেই ইনসুলিন হরমোন আপনার শরীরে যে সুগারগুলো আছে সেগুলোকে লিভারের পাশে জমতে না দিয়ে মাসল সেলে ঢুকিয়ে দিবে। মানে আমাদের যে মাংসপেশিগুলো আছে, সেটা নারী পুরুষ সবার শরীরে মাংসপেশি আছে, হাড়গুলোকে, বোনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, সেগুলোতে ঢুকিয়ে দিবে, তখন মাসলটাকে স্ট্রং করে দিবে হেলদি ফ্যাট, কিন্তু আপনার শরীরে সুগার জমতে দিবে না, যার কারণে আপনার হচ্ছে ফ্যাটি লিভারটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই কারণে হেলদি ফ্যাট খাওয়াটা গুরুত্বপূর্ণ, সেটা মোটা বলেন পাতলা বলেন, আমি কিন্তু এখানে মোটা পাতলার কথা বলছি না, সবার জন্য। অনেক সময় দেখবেন পাতলা মানুষেরও কিন্তু মানে বডিতে আনহেলদি ফ্যাট থাকে। অনেকে দেখা যায় যে তার সে আইডিয়াল ওয়েটে আছে, তার হাত পা ঠিক, কিন্তু তার নাভির এখানে চর্বি, পেট বড়, অনেক মানুষ আছে এরকম, আপনি বাংলাদেশেও পাবেন, তার হচ্ছে চেস্টে মাসল নাই, হাত পা শক্ত, কিন্তু জাস্ট পেটটা বড়, কিন্তু সে আইডিয়াল ওয়েটে আছে। এই ক্ষেত্রেও এটাকে ভিসারাল ফ্যাট বলে, হ্যাঁ, সাবকিউটেনিয়াস ফ্যাট আর ভিসারাল ফ্যাট। ভিসারাল ফ্যাট হচ্ছে আমাদের হচ্ছে মানে উপর দিয়ে বোঝা যায় যে ফ্যাটগুলো, সেগুলো ভিসারাল ফ্যাট। ভিসারাল ফ্যাট যদি কারো বেশি থাকে, তাহলে সে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই কারণে আমরা অনেক সময় দেখি যে পাতলা মানুষের হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, রিজনটা হচ্ছে তার পেটে চর্বি বেশি।
যাই হয়ে যাক, আপনি মোটা হন পাতলা হন, পেটের চর্বি পরিমাণ একটা মিনিমাম অবস্থায় থাকতে হবে। এমন না যে 6 প্যাক লাগবে, মিনিমাম বলতে পুরুষের বলা হয় 15% হচ্ছে হেলদি ফ্যাট, 12 থেকে 15, মহিলাদের 15 থেকে 18 হচ্ছে হেলদি ফ্যাট। এর উপরে হলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ কি আমাদের যে ইয়েগুলো আছে, মানে ব্লাড ভেসেলসগুলো আছে, ব্লাড ভেসেলসগুলোর ভেতরে কিন্তু চর্বি জমে। যখন আপনি ওই চর্বিটা তখন রক্ত পাস না করতে পারলে আপনার হার্ট যে পরিমাণ তখন আপনার হার্ট হচ্ছে ফল করবে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ব্যাপার। এটা গেল হেলদি ফ্যাটের ব্যাপার বললাম, ফাইবারের কথা বললাম, কার্বোহাইড্রেটের কথা বললাম। এবার আসি প্রোটিন সম্পর্কে। প্রোটিন হচ্ছে আপনাকে কি বলবো, যে সুগারগুলোকে ডাউন করতে আরও বেশি হেল্প করে। কিভাবে? প্রোটিন আমাদের শরীরে যে গ্লুকোজের রূপান্তর হয় না, আমরা তো এই যে ফ্যাট খাচ্ছি যে চিনিতে রূপান্তর হয়, কার্বোহাইড্রেট খাচ্ছি চিনিতে রূপান্তর হয়, কিন্তু প্রোটিন কিন্তু চিনিতে রূপান্তর হয় না। প্রোটিন প্রথমে অ্যামিনো অ্যাসিডের রূপান্তর হয়। প্রোটিন কার বডিতে চিনিতে রূপান্তর হয়? অনেকে বলে যে প্রোটিন তো গ্লুকোজের রূপান্তর হয় কিছুটা, প্রোটিন তার বডিতে গ্লুকোজের রূপান্তর হবে যে কার্বোহাইড্রেট খাচ্ছে না বা ফ্যাট খাচ্ছে না, মানে জাস্ট প্রোটিনের উপরে আছে। হ্যাঁ, প্রোটিন তার বডিতে যে গ্লুকোজের রূপান্তর হবে যে কার্বোহাইড্রেট খাচ্ছে না, কিটো ডায়েট করছে, অথবা সে হেলদি ফ্যাটও খাচ্ছে না। কারণ কি, তখন আপনার শরীর তখন ওই প্রোটিনটাকে গ্লুকোজে রূপান্তর করে সেটার মাধ্যমে শক্তি নেওয়ার চেষ্টা করে। কিন্তু যদি আপনি আলাদাভাবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান বা হেলদি ফ্যাট খান, সেক্ষেত্রে প্রোটিন ডিরেক্ট অ্যামিনো অ্যাসিডে রূপান্তর হবে। সেক্ষেত্রে আমাদের শরীরে, যেহেতু আমাদের শরীরে অলরেডি সুগার আছে, শরীর আর প্রোটিনকে তখন গ্লুকোজে রূপান্তর করবে না, তখন অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করবে। সেই অ্যামিনো অ্যাসিডগুলো ব্যবহার করে আমাদের মাংসপেশিগুলো স্ট্রং থাকবে, অথবা যারা মাসল বাড়ানোর চেষ্টা করছেন তাদের মাসল বড় হবে। আমি নর্মালি মাসল বাড়ানোর কথা কম বলে আমি জাস্ট হেলদি লাইফস্টাইলের কথাই বলি, যে মাসল বাড়ানো না, মাসল স্ট্রং করাটা আমাদের উদ্দেশ্য। সাধারণ মানুষের তো মাসলের দরকার নেই, মানে অনেক বেশি দরকার নাই, কিছুটা দরকার আছে, অনেক বেশি দরকার নাই। তো সেটাকে স্ট্রং করা হচ্ছে এই প্রোটিন। তো এই প্রোটিনটাকে হতে হবে লিন, মানে যেসব প্রোটিনকে আপনি তেলে ভেজে রান্না করবেন সেটা হবে না। প্রোটিনকে খুব সামান্য পরিমাণ আপনি তেল ইউজ করতে পারেন, তাও সেটা জলপাই তেল হতে হবে। যদি সেটাকে বেশি এক্সপেন্সিভ মনে হয় তাহলে আপনি হচ্ছে করবেন, এই ঘি দিয়ে রান্না করবেন। কিন্তু সয়াবিন বলেন, সরিষা বলেন, যা হাবিজাবি যা আছে সব আমাদের শরীরে যে আনহেলদি, এগুলো সব আমাদের শরীরের জন্য আনহেলদি, এগুলো খাওয়া যাবে না। আর সব ধরনের তেলেই কিন্তু 1 গ্রাম তেলেই 9 ক্যালোরি করে থাকে। সেটা ঘি বলেন, মানে যে কোনো ধরনের ফ্যাট 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরি থাকে। ঘি বলেন, সয়াবিন, জলপাই, সব কিছুতে। এখন ঘি আর জলপাইয়ের তেল আমাদের শরীরে কি করে, হেলদি ফ্যাট হিসেবে কাজ করে, ইনসুলিন হরমোন তৈরি করতে সাহায্য করে। বাকি তেলগুলো ইনসুলিন হরমোন তৈরি করতে সহায়তা করে না। বাকি তেলগুলো ডিরেক্ট ফ্যাট হিসেবে স্টোর হয় শরীরে। তবে এই কারণে বাকি তেলগুলোকে বাদ দিতে হবে, মানে বীজের তেল যেগুলোকে বলা হয় সেই জিনিসগুলোকে বাদ দিতে হবে। তো এই জিনিসগুলো আপনি খাবেন। এখন প্রোটিন, অনেকে আমরা কি করি, যে যারা ওজন কম হতে চায় তারা তো এই যে মাছ মাংস খাচ্ছি ঠিক আছে, কিন্তু সেই ধরেন 100 গ্রাম মুরগিতে 160 ক্যালোরি হয়, সেটাকে আমরা এমন তেল দিয়ে এমনভাবে রান্না করছি 1 গ্রাম তেলে 9 ক্যালোরি, তাহলে ওই মাংসটাই হয়ে যায় 300 ক্যালোরি। তো খাচ্ছি ঠিক আছে হেলদি ফুড, মানে সেম পরিমাণ খাবার খেয়ে আমার বডি ডাবল ক্যালোরি পেলো। যেটা যারা ওজন বাড়াতে চায় তাদের ক্ষেত্রে ঠিক আছে, তারা হচ্ছে, কিন্তু যারা কমাতে চায় তাদের ক্ষেত্রে জার্নিটা আরো কষ্টকর হয়ে যাবে। তারপরে ওজন যারা বাড়তে চায় তারাও যদি ট্রান্স ফ্যাট বেশি খায়, তাহলে আমি বললাম না যে ভিসারাল ফ্যাট বাড়বে, রক্তের ভিতরে চর্বি বাড়বে। হয়তো আপনার বডিতে চর্বি নাই, কিন্তু রক্তে চর্বি বেড়ে যাওয়ার কারণে আপনার হার্টের সমস্যা হবে। অনেক সময় যারা পাতলা মানুষ তারা মনে করে আমি তো পাতলা আছি, যা ইচ্ছা তাই খেতে পারবো, কিন্তু দেখা যায় পাতলা মানুষ হার্ট অ্যাটাক করে বেশি। কিন্তু রিজনটা কি? কারণ সে মনে করে আমি যা ইচ্ছা তাই খেতে পারবো, সেই ক্ষেত্রে সে সুগার খাওয়া শুরু করে প্রচুর পরিমাণে, সে হচ্ছে আনহেলদি ফুড খায়, সে পুরি সিঙ্গারা ভাজা পোড়া সবকিছু খায়। মনে করেন আমি তো আমার ওয়েটটা আইডিয়ালে আছে, কিন্তু তার শরীরের ভেতরে যে রক্তের ভিতরে চর্বি জমে গেছে সেটা সে বুঝতে পারে না। আর ছেলে মানুষেরা তো সাধারণত টেস্ট করি না আমরা, সাধারণত নারীরা কিন্তু টেস্ট করে, বিশেষ করে সন্তান প্রসবের আগে, তাকে প্রেগনেন্সির সময় তার ফুল বডি চেক আপ হয়ে যায়। কিন্তু পুরুষরা কিন্তু আমরা চেক করি না, তখন দেখা যায় যে 35 বছর 40 বছর বয়সে প্রথম হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, মানে পাতলা মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। রিজনটা কি? সে চেক আপ করে না। এই কারণে যাদেরই বয়স 30 হয়ে গেছে, অ্যাটলিস্ট বছরে একবার তার ফুল বডি, মানে তার ব্লাড সুগার লেভেল কেমন আছে, ব্লাডে কোলেস্টেরল লেভেল কেমন আছে সেটা চেক করে নেবেন। খুবই সস্তায় করা যায়, 2-3 হাজার টাকা দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে করা যায়। এই প্রোফাইলটা চেক করে নিলে আপনি অ্যাটলিস্ট সেফ থাকলেন যে না আমার বডি এখন ঠিক অবস্থায় আছে, মানে খারাপ হয়ে যাওয়ার আগে আপনি সতর্কতা পেয়ে গেলেন। ধরেন আপনার সামান্য কিছু ধরা পড়লো, আপনি তখনই যদি স্বাস্থ্য সচেতন হয়ে যান তাহলে আপনার আর প্রবলেম ঠিক হয়ে যাবে, আর বাড়বে না। কিন্তু ধরেন আপনি ধরাই পড়লেন না আর ওই লাইফস্টাইলই কন্টিনিউ করছেন দীর্ঘদিন ধরে, তাহলে আপনি 100% শিওর থাকেন যে 40 বছরের ভিতরে আপনার প্রথম হার্ট অ্যাটাক হবে। সেটাতে আপনি বেঁচেও যেতে পারেন, মারাও যেতে পারেন। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ প্রথম হার্ট অ্যাটাকে মারা যায় না, কিন্তু খুব রেয়ার কেসে কিন্তু মারাও যায় অনেকে। যেমন কিছুদিন আগে আমরা তামিম ইকবালের কেসটা দেখলাম, সে কিন্তু মারা যেতেও পারতো, মারা যায়নি। এটা অনেক ভালো একটা জিনিস। রিজনটা কি? সে খেলাধুলা করার পরও কেন হার্ট অ্যাটাক করলো? কারণ তার জেনেটিক্যাল প্রবলেম ছিল, প্লাস হচ্ছে সে একটু স্মোকিং বেশি করতো। স্মোকিং করলে আমাদের শরীরের ভিতরে যে ব্লাড ভেসেলস আছে সেগুলো শুরু হয়ে যায়, শুরু হয়ে গেলে রক্ত পাস করতে পারে না, এটাই হচ্ছে তার প্রধান কারণ ছিল।
অ্যাটাক করে। এই কারণে যারা মনে করছেন যে আমি জাস্ট ব্যায়াম করব আর হেলদি খাবার খাবো না, আনহেলদি লাইফস্টাইল লিড করবো, তারাও হার্ট অ্যাটাকের সম্মুখীন হতে পারেন। যেটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে যারা স্টেরয়েড হরমোন ইউজ করে, তারা তো প্রচুর ব্যায়াম করে, তারপরে তাদের হার্ট অ্যাটাক কেন হয়? রিজাল্ট হচ্ছে স্টেরয়েড যখন আমরা ছাড়ি, স্টেরয়েড নেওয়া অবস্থায় কিন্তু আমাদের রক্তের চর্বিও কমে যায়। তো তখন আমাদের রক্ত একদম ক্লিন থাকে, আপনি যাই খান শরীরের চর্বি জমতে পারে না সহজে। কিন্তু যখন স্টেরয়েড ছেড়ে দিলেন তখন আপনি হেলদি ফুড খেলেও শরীরে চর্বি জমবে, কারণ কি আপনার শরীরে আপনার তখন হচ্ছে ব্রেন তো আর তখন টেস্টোস্টেরন হরমোনটাকে কমায় দিয়েছে, ব্রেন তো নিজে নিজে আর প্রডিউস করছে না, তো আপনার শরীর তখন ফ্যাট গেইন করতে শুরু করবে, তখন যে হার্ট অ্যাটাক হয়ে যায় অনেকের। তবে যারা একদম প্রপার নিয়মে নেয়, যারা প্রফেশনাল বডি বিল্ডিং করে, প্রপার নিয়মে একটা ট্রেনের আন্ডারে, ডক্টরের আন্ডারে নেয়, তারা ক্ষতিগ্রস্ত হয় না। যেমনটা আমরা আর্নল্ড শোয়ার্জনেগারকে দেখেছি, এখনও সুস্থ আছে, কিন্তু সে কিন্তু হরমোন থেকে শুরু করে সব কিছু ইউজ করেছে, কিন্তু এখনও সুস্থ আছে কি করে? ওই ডক্টর রেখেছিল সেই রকম লেভেলে। কিন্তু বাংলাদেশিরা কেন বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কেন এরকম হয়, প্রবলেম হয় যে তারা হচ্ছে ঠিকমতো চেকই করে, নিজে নিজেই করে, তারা বেশি রেজাল্ট পাওয়ার জন্য আরও বেশি পুশ করে, ধরেন যেটা সেফটি লিমিট তার উপরে চলে যায় যে আমাকে চ্যাম্পিয়ন হতে হবে। তো এই জিনিসগুলো, ব্যাপারগুলো তো প্রফেশনাল বডি বিল্ডিংয়ে সাধারণ মানুষের ঢোকার দরকার নাই। প্রফেশনাল বডি বিল্ডিং যারা করে তাদেরকে আমি খারাপ বলছি না, তারা করবে, তারা যদি করতেই চায় তাহলে তারা একদম প্রপার ওয়েতে করুক। মানে কারণ কি, আপনি দেখেন যে ব্যক্তি মাইন্ডসেট করেই ফেলেছে যে আমি প্রফেশনাল বডি বিল্ডিং করবো, আপনি তাকে যতই বলেন যে স্টেরয়েড খারাপ, ওই হাবি যাবি, সে শুনবে না, সে ফলো করবেই। সেক্ষেত্রে মানে উপকারী বিষয়টা তার জন্য কি, যে তাকে সঠিক ওয়েটা শেখানো। যেমন আমি অনেক সময় কিন্তু স্টেরয়েড হরমোন নিয়ে কথা বলি যে এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়, বিভিন্ন ভিডিওতে অনেকে আমাকে কমেন্টও করে যে ভাই আপনি কি শিখাচ্ছেন। আমি তার কাকে শিখাচ্ছি? যে অলরেডি এই লাইনে ঢুকে গেছে, তাকে কেন শেখাচ্ছি? যেন সে ভুল মানে অতিরিক্ত পুশ না করে, তার সেফ লিমিটে থাকুক, একটা সেফটি লিমিটে থাকুক। তো সেফটি লিমিটে থাকার ব্যাপারটাও বোঝাতে হয় মানুষকে। আর যে শুরু করেনি তার দরকার নাই ঢোকার। আপনার যেহেতু ক্যারিয়ার এটা না, আর বাংলাদেশে তো এই বডি বিল্ডিং ক্যারিয়ারে কোনো টাকা পয়সা নাই, আপনাকে এটা শৌখিনভাবে করে, তো শৌখিনভাবে আপনি ন্যাচারালি করেন, ন্যাচারালি থাকেন। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর ডিপেন্ড করে। তো খাবারের ব্যাপারগুলোতে আসলাম। এবার দেখি যে অনেকে আছে যে জাস্ট খাবার খাওয়ার মাধ্যমে ওজন কমাতে চায়। তো শুধুমাত্র খাবার খাওয়ার মাধ্যমে ওজন কমালে যেটা হয় যে আমাদের শরীরের মাসকুলার স্ট্রেংথ কমে যায়। মানে অনলি ডায়েট করে যারা ওজন কমাতে চায় তাদের স্ট্রেস হরমোন কমে না, স্ট্রেস হরমোন আরও বাড়ে, প্লাস তাদের হচ্ছে শরীরে শক্তি কমে যায়। তো ও শুধু খাবার খেয়েও, মানে খাবার কন্ট্রোল করে আপনি ওজন কমাতে পারবেন, কিন্তু আপনার শরীর, আপনি যখন আপনার বয়স 30 বছর 40 বছর হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে আপনার শরীরের হাড্ডি থেকে শুরু করে সবকিছু ব্যথা করেছে, হাঁটুর জয়েন্ট থেকে শুরু করে সবকিছু। এইটা খুব প্রমিনেন্ট একটা প্রবলেম, এটা অনেকেরই হয়। শুধুমাত্র ডায়েট করে ওজন কমানো যাবে না, মানে আপনি আর এক্সারসাইজ করার উদ্দেশ্য আবার ওজন কমানো হওয়া যাবে না। এক্সারসাইজ করার উদ্দেশ্য এই জন্য ওজন কমানো হওয়া যাবে না, কারণ এক্সারসাইজ করার উদ্দেশ্য হতে হবে হলো আপনার স্ট্রেংথ বাড়ানো, ফ্লেক্সিবিলিটি বাড়ানো, দম বাড়ানো। ওজন কমানোর উদ্দেশ্য হলে ডায়েটে ফোকাস করতে হবে। আবার শুধুমাত্র ডায়েটে ফোকাস করার মাধ্যমে যখন আপনি ওজন কমানোর চেষ্টা করবেন, তখন আপনার ফিজিক্যাল স্ট্রেংথ, স্ট্যামিনা সবকিছু কমে যাবে। আপনার 30-40 বছর বয়সের পরেই দেখবেন আপনার লিগামেন্ট ইনজুরি বা নার্ভ ইনজুরি বা হচ্ছে হাঁটুর ব্যথা, এটা সবারই হবে এক্সারসাইজ না করলে। মানে এক্সারসাইজের আবার ধরন আছে, যেমন 3 ধরনের এক্সারসাইজ আমরা সাধারণত বেশি প্রচলিত। একটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট বা ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট অথবা ওয়েট লিফটিং, এগুলো এক ক্যাটাগরির ভিতরে পড়ে, যেটাকে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট বলে। এগুলোর কারণে আপনার মাসকুলার স্ট্রেংথ বেশি থাকে, সেটা নারী হোক পুরুষ হোক, সবার শরীরে মাসকুলার স্ট্রেংথ বাড়ে। এখন পুরুষের শরীরে মাসল কখন বাড়ে? সে যখন তার শরীরে যেহেতু টেস্টোস্টেরন হরমোন আছে, তার কারণে তার মাসল হয়। আর সে যখন প্রোটিন ইনটেক ও বডি বিল্ডারের মতো করে, তখন সে আরও মাসকুলার হয়। কিন্তু আপনি যদি সাধারণ মানুষের মতো প্রোটিন ইনটেক করেন, আর আপনি যদি একজন নারী হন, সেক্ষেত্রে আপনার হিউজ মাসল হবে না, আপনার শরীরে যে মাসলগুলো আছে সেগুলো স্ট্রং হবে, যার কারণে ভবিষ্যতে আপনার কখনো ইনজুরি হবে না, কোমরের ব্যথা থেকে শুরু করে হাবি জাবি। যেটা দেখা দেয়, ওটা আসলে জিমটাকে খুব বেশি প্রাধান্য দেয় না ফিজিকে, মানে বাসায় কাজকর্মের থেকে। কিন্তু একটু মানে ফার্স্ট বেবি অথবা ম্যাক্স সেকেন্ড বেবির পর থেকে তাদের শরীরে রিগ্রেডেশনটা বোঝা যায়, হাত পা ব্যথা করে, এটলিস্ট কোমর ব্যথার প্রবলেমটা মানে বাংলাদেশের মেয়েদের নাই, এটা বলা মুশকিল। মায়েদের থেকে শুরু করে সবার কোমর ব্যথা, হাত পায়ে ব্যথা, এইটা মানে রেজোনেট কিভাবে করবো ভাই, কি মনে করছেন? দেখেন যে 3 ধরনের ব্যায়াম হয়। হ্যাঁ, মেয়েরা তো ধরেন যে শুধু হাঁটা চলাফেরাকে মনে করে যে হাঁটার মাধ্যমে ব্যায়াম, সারাদিন কাজ করতেছে, অধিকাংশ ক্ষেত্রে মানে আমরা মনে করি যে হাঁটলেই ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে, তাহলে হাঁটা একটা ব্যায়াম হয়ে যাচ্ছে। ব্যায়াম কিন্তু 3 ধরনের হয়, 3টার আলাদা আলাদা বেনিফিট আছে। যেমন হাঁটাকে কার্ডিওর ভিতরে ধরা হয়, হাঁটা বা দৌড়ানো। হাঁটা হচ্ছে মাইল্ড কার্ডিও, তো হাঁটা বা দৌড়ানো হচ্ছে কার্ডিওর ভিতরে গেল। আরেকটা হচ্ছে যেগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলি, বা হচ্ছে রাবার ব্যান্ড দিয়ে অনেক এক্সারসাইজ করে, বা জিমে যে ওয়ার্কআউট করে, এগুলোকে বলা হয় রেজিস্ট্যান্স ট্রেনিং বা হাইপারট্রফি ট্রেনিং। এগুলো হচ্ছে আমাদের মাসেলের স্ট্রেংথ বাড়ানোর জন্য বা মাসেলের শক্তি বাড়ানোর জন্য। যদি আপনি একজন নারী হন, সেক্ষেত্রে যেহেতু আপনার শরীরের সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন, যেটা পুরুষের সেক্সুয়াল হরমোন, সেটা যেহেতু নারীদের শরীরে কম থাকে, সেক্ষেত্রে আপনার মাসেল হবে না, কিন্তু মাসেল স্ট্রং হবে। আর পুরুষরা ওই রেজিস্ট্যান্স ট্রেনিং করার ফলে তাদের মাসেল স্ট্রং হবে, পাশাপাশি তার মাসেল আরও বড় হবে যদি তার প্রোটিন ইনটেক বডি বিল্ডারের মতো হয় বা
একটু বেশি হয়। তো এখানেও কয়েকটা ফ্যাক্টর ডিপেন্ড করে যে আপনি যে এক্সারসাইজ করবেন, ওয়েট লিফটিং করবেন আর মাসল বড় হয়ে যাবে, ব্যাপারটা ওরকম না। এক তো হরমোন থাকা লাগবে, প্লাস ওই লেভেলের আপনার প্রোটিন ইনটেকও লাগবে। তার মানে নারীদের ভয় পাওয়ার দরকার নাই যে আমি যে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করবো আমার মনে হয় ছেলে মানুষের মতো বডি হয়ে যাবে, ব্যাপারটা ওরকম না। এখানে হরমোনই নেই আপনার শরীরে ছেলে মানুষের মতো বডি বানানোর। এটা গেল দুইটা বেনিফিট। আরেকটা হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটির জন্য, যেটা হচ্ছে ইয়োগা, স্ট্রেচিং। এগুলো আমাদের শরীরে ফ্লেক্সিবিলিটি বাড়ায়, যেটা আমাদের পরবর্তীতে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা বা শরীরে যে মুভমেন্ট করলে যে ব্যথাগুলো হয় সেগুলোকে কমায়। তো তিনটা বেনিফিট আপনি একটা ব্যায়ামে কখনো পাবেন না। আপনাকে তিনটা ব্যায়ামই আলাদা আলাদা করে মানে রুটিনের ভিতরে কম্বাইন করতে হবে। এমন না যে আপনাকে 3 ঘন্টা 4 ঘন্টা ব্যায়াম করতে হবে, আপনি 20 মিনিটই করেন কিন্তু 3 ধরনের ব্যায়ামই ভিতরে ঢোকাতে হবে। 20 মিনিট কিনা ভাই মায়েদের জন্য, মেয়েদের আপনি শুরুতে হাঁটা চলাফেরা করতে তো বাসাতে যে মুভমেন্ট আছে সেটা বাড়াবেন, অর্থাৎ আপনি ধরেন ফোনে কথা বলছেন, হেঁটে হেঁটে ফোনে কথা বলবেন বাসাতেই, বা একটু হাঁটা চলাফেরা মানে বাসার ভিতরে মুভমেন্টটা বাড়াবেন, তাহলে আপনার হাঁটার যে উপকারিতা সেটা পেয়ে গেলেন। এবার রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করার জন্য আপনি রাবার ব্যান্ড দিয়ে ওয়ার্কআউট করতে পারেন। ইউটিউবে আপনি অনেক ভিডিও পাবেন, অথবা আপনি হচ্ছে, আমি একটা ভিডিও তৈরি করেছিলাম রিসেন্টলি আইমান সাদিকের সাথে, হোম ওয়ার্কআউট নামে, আইমান সাদিকের চ্যানেলে পাওয়া যাবে। সেটা বাসার আসবাবপত্র ব্যবহার করে আপনি কিভাবে ফিট হতে পারবেন সেটা সেখানে দেখানো হয়েছে। হ্যাঁ, জিমে না যেয়ে, ওটা জিমে যাওয়া লাগবে না, কোনো খরচ নেই, আপনি বাসাতে ফিট হতে পারবেন। আপনার জাস্ট ফিট, যদি সুস্থতাই মূল টার্গেট হয় তাহলে ওই ভিডিওটা আপনি দেখলেই হবে, আপনার জিমে যাওয়ার প্রয়োজন নেই। আর যারা জিমে যেয়ে এক্সারসাইজ করতে চাই তাদের জন্য আলাদা ভিডিও তৈরি করা আছে, তার চ্যানেলে আপলোড দেওয়া আছে, কীভাবে শুরু করবে সব সায়েন্টিফিক ওয়েতে এক্সপ্লেন করা আছে। দ্বিতীয় যেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, মানে স্ট্রেচিং, ইয়োগা, এগুলো আপনি ইয়োগা করতে না জানলে আপনি স্ট্রেচিং টাইপের ব্যায়াম আপনি ইউটিউবে পাবেন বিভিন্ন জায়গায়, সেগুলো আপনি দেখলে আপনার বডিতে ফ্লেক্সিবিলিটি থাকবে, আপনার হাঁটা চলাফেরার কারণে আপনার হার্টের হেলথ ভালো থাকবে, ফুসফুসের হেলথ ভালো থাকবে, যার কারণে আপনার দম বৃদ্ধি পাবে, প্লাস আপনার রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করার কারণে আপনার মাসেলের স্ট্রেংথও থাকবে। তো আপনি কমপ্লিট ফিটনেস পেয়ে গেলেন। তো কমপ্লিট ফিটনেস আপনি যে কোনো একটা ব্যায়াম করে পাবেন না। যেমন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অনেকে জাস্ট জিম করে কিন্তু তারা ফ্লেক্সিবিলিটির দিকে বা দমের দিকে তারা ফোকাস করে না, খালি মাসেল বাড়ানোর দিকে ফোকাস করে, সেটাও একদিক দিয়ে খারাপ। ধরেন অনেকে আছে যে এক্সারসাইজ করতে করতে হাত পা এতই শক্ত হয়ে গেছে যে সে দৌড়াতে পারে না জোরে, বা একটু খুব কষ্ট হয়ে যায়। আসলে রিজনটা হলো সে হয়তো বা কার্ডিও টাইপের ব্যায়াম করে না বা ফ্লেক্সিবিলিটি ওয়ার্কআউট করে না। এগুলো করলে এই প্রবলেমগুলো হবে না। তো সেটা কমপ্লিট ফিটনেসের ভিতরে পড়ে না। আপনার অনেক মাসেল আছে, সেটা কমপ্লিট ফিটনেস না। আপনি ধরেন হাঁপিয়ে যাচ্ছেন সহজেই, তাহলে তো সেটা ফিটনেসের ভিতরে পড়লো না। এই কারণে সব ধরনের ব্যায়াম রুটিনে রাখতে হবে। তবে একটা জিনিসকে বেশি প্রায়োরিটি দিতে হবে। যেমন যারা মনে করে আমি ভাই মাসকুলার স্ট্রেংথ চাই, তারা রেজিস্ট্যান্স ট্রেনিংকেই বেশি প্রাধান্য দিবে, সামান্য পরিমাণে কার্ডিও আর ফ্লেক্সিবিলিটি ট্রেনিং করবে। কেউ বলতে পারে ভাই আমার দম বৃদ্ধি করাই মূল টার্গেট, আমি একজন রানার, আমি ম্যারাথন খেলে এই করি, তাহলে সে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট সামান্য পরিমাণে করবে, ম্যারাথনে বা দৌড় কার্ডিও টাইপের এক্সারসাইজগুলোতে সে বেশি ফোকাস করবে বা সুইমিং বেশি ফোকাস করবে। মানে নিজের ফোকাসটাকে আগে নির্ধারণ করতে হবে, নিজের ফোকাসটাকে ঠিক করে সেটা একটু বেশি করবেন, বাকিগুলোকে সামান্য পরিমাণে টাচ করবেন, তাহলে ফুললি একদম কমপ্লিট ফিটনেস পাবেন। কম্বিনেশন না থাকলে হবে না। আসলে কম্বিনেশন না থাকলে আপনি যে কোনো একটা বেনিফিট পাবেন, বাকি দুইটাকে হারাবেন, স্যাক্রিফাইস করবেন। এটা আমরা পরে বুঝতে পারি, এই বেনিফিটগুলো আমরা পরবর্তীতে যখন আমরা অসুস্থ হয়ে যাই, যখন ধরেন মাসকুলার স্ট্রেন্থ, যেমন আমাদের মাসকুলার স্ট্রেন্থ কেন দরকার, আমাদের লিভার কিন্তু 100 গ্রাম করে চিনি, মানে আমরা যে কার্বোহাইড্রেট খাই সারাদিনে, যে ধরনের ভাত রুটি যাই খাই, সেই কার্বোহাইড্রেট থেকে 100 গ্রাম চিনি আমাদের লিভার কিন্তু জমা করে রাখে ওর ভিতরে। এর উপরে যদি চিনি চলে যায় তখন আমাদের লিভারের পাশে চর্বি হিসেবে জমে। ধরেন 100 গ্রাম পর্যন্ত চিনি আমাদের লিভার নিয়ে নিল, বাকি তো আরও চিনি, যারা এক্সেস কার্বোহাইড্রেট খায় আরও তো চিনি থাকছে, সেটা কি হবে, রক্তে জমবে অথবা লিভারের পাশে ফ্যাট হিসেবে জমবে, যখন ডায়াবেটিস হবে। তো যাদের শরীরে মাসল থাকে, মাসল আবার 300 গ্রাম করে চিনি জমায়, মানে নিজের ভিতরে স্টোর করে রাখে। মানে মাসল এমন না যে বডি বিল্ডার না, যাদের শরীরের মাসলগুলো স্ট্রং, যারা রেগুলার বেসিসে মাসলগুলোকে ইউটিলাইজ করে, মাসলগুলোকে কাজে লাগায়, তাদের মাসলগুলো 300 গ্রাম চিনি রক্ত থেকে টেনে নেয়। তো আপনার 100 গ্রাম লিভার টানলো, 300 গ্রাম চিনি টানলো, তো প্রায় 400 গ্রাম চিনি আপনার ইউটিলাইজ হয়ে গেল, যার কারণে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায়। জীবনেও হবে না। যার হয়নি সে যদি এক্সারসাইজ করে, মানে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করে, তার কোনো দিনও ডায়াবেটিস হবে না। আর যার হয়ে গেছে তার আবার আস্তে আস্তে সুগারটা মানে কন্ট্রোলে চলে আসতে শুরু করবে। তবে যাদের টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটু কম, তাদের ক্ষেত্রে ইনসুলিন এই সেই এগুলো করতে হবে। তো টাইপ 2 ডায়াবেটিসের মানুষ কখন যায়, যখন দীর্ঘদিন ধরে নিজেকে নেগলেক্ট করছে, যে আমি আমার স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছি না, তখন আপনাকে এই জিনিসটা ভুগতেই হবে। টাইপ 1 যাওয়ার পর যদি সচেতন হয় তাহলে টাইপ 1 ঠিক করা যায়, টাইপ 2 আপনাকে ওষুধ ছাড়া ঠিক করা যাবে না, টাইপ 1 আপনি ওষুধ ছাড়াই ঠিক করতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার। তো এইখানে কিটো ডায়েটের যে কথা বলছিলাম, এটা কি ডক্টর এরিক বার্গের যে কিটো ডায়েট আছে সেটা ফলো করবে নাকি স্পেসিফিক কিটো ডায়েট? আমি বারবার বলছি যে যার হাঁটুতে ব্যথা, যে চলতে ফিরতে পারে না, হাঁটতেও পারে না, সে কিটো ডায়েট করবে।
ঠিক আছে, কিন্তু যে মুভমেন্ট করতে পারে সে কিটো ডায়েট না করলেই ভালো, কারণ আমাদের তো কার্বোহাইড্রেটের দরকার আছে। কার্বোহাইড্রেট না খেলে আপনার ব্রেনের ফাংশন ঠিক মতো কাজ করবে না, আপনি স্ট্রেংথ পাবেন না বেশি। হ্যাঁ, কার্বোহাইড্রেট তো আবার দুইটা ধরন আছে। এখন আপনি সুগার খেন না, আপনি সাদা আটা খেন না, আপনি হচ্ছে সাদা চালের ভাত খেন না, আপনি বিস্কিট খেন না, আপনি অন্য অন্য জায়গা থেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো নেন, সেক্ষেত্রে আপনি মানে পুরোপুরি বেনিফিট গুলো পাবেন, কিন্তু আপনার শরীরের ক্ষতি হবে না। কারণ কমপ্লেক্স কার্বোহাইড্রেটের যে সুগারের চেইন আছে, মানে শিকলের মতো। সিম্পল কার্বোহাইড্রেট হলো ছোট, আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট হলো লং ভেঙে সুগার ইনটেক করতে সময় লাগে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট যখন আপনি খাবেন, তো আপনার পাকস্থলী সেটাকে তো প্রসেস করবে, মানে হজম করার চেষ্টা করবে। সেই হজম করার প্রক্রিয়াতে আমরা পাকস্থলী, আমাদের পেট, আমাদের গাট বেশি পরিমাণে ক্যালোরি খরচ করে, যার কারণে ধরেন আপনি কার্বোহাইড্রেট থেকে ধরেন 4 থেকে 5 ক্যালোরি পেলেন, 1 গ্রাম কার্বোহাইড্রেট 4 ক্যালোরি হয়, আপনি তার ভিতরে 1 ক্যালোরি দেখবেন যে আপনার বডি অটোমেটিক হজম করে ফেলছে। সিম্পল কার্বোহাইড্রেটের ক্ষেত্রে সরাসরি যেহেতু আমাদের শরীর অ্যাবজর্ব করছে, সেহেতু 4 ক্যালোরি পেলেন আপনি, তাও আবার পুরাই চিনি, যেটা আপনার লিভারে চর্বি জমা হবে অথবা আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। এখানে একটা কথা ছিল ভাই, যে আমাদের খাবার ইনটেকের সময় দেখা যায় যারা কিন্তু একটু স্বাস্থ্য সচেতন কিংবা জিমে যায়, তারা দেশি খাবারগুলোকে আসলে প্রিফার করে না। আচ্ছা, তারা বাইরে যে সাপ্লিমেন্ট কিংবা এই টাইপের যে ভিটামিন যেগুলো থাকে সেগুলো ইনটেক করতে চায়। এই ক্ষেত্রে যদি কিছু বলতেন। এখন দেখেন যে সাপ্লিমেন্ট আপনার কারা ইনটেক করবে, যারা নিজের চাহিদা পূরণ করতে পারছে না। ধরেন এখানে এটা ম্যাটার করে না যে আপনি পুরাতন না নতুন। ধরেন আপনি নতুন, একদম জিমে যাওয়ার বয়স প্রথম দিন, আপনার প্রোটিনের চাহিদা ধরেন জাস্ট সুস্থ থাকার জন্য 1 কেজি আইডিয়াল ওয়েটের বিপরীতে 1 গ্রাম, অর্থাৎ আপনার ওজন ধরেন 90, কিন্তু আপনার আইডিয়াল ওজন হচ্ছে 60 কেজি। মানে আগে জানতে হবে আপনার উচ্চতা অনুযায়ী আইডিয়াল ওজন কত। তার মানে 90 কেজি হওয়া অবস্থাতেও আপনি যদি 60 গ্রাম প্রোটিন খান সারাদিনে, তাহলে আপনার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে গেল জাস্ট সুস্থ থাকার জন্য। যারা হার্ডওয়ার্ক করে তাদের হচ্ছে 1.5 গ্রাম করে লাগবে, যারা বডি বিল্ডিং মানে মাসল বাড়ানোর চেষ্টা করছে তাদের 1 কেজি ওজনের বিপরীতে আইডিয়াল ওয়েটের বিপরীতে 2 গ্রাম করে লাগবে। তো সেই 60 গ্রাম প্রোটিন যদি আপনি মাছ মাংস, ধরেন আপনি রান্না করতে পারেন, আপনি মেসে থাকেন, আপনি মাছ মাংস রান্না করার কোনো স্কোপ নাই, সেক্ষেত্রে আপনি হুয়ে প্রোটিন বা সাপ্লিমেন্ট প্রথম দিন থেকে ইউজ করতে পারবেন। কিন্তু ধরেন আমার যেমন এখন এক্সারসাইজ করার বয়স প্রায় 11 বছর হয়ে গেছে, আমি এখন ধরেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মাছ মাংস, আমি সারাদিনে প্রায় 300 গ্রাম থেকে 1 কেজির কাছাকাছি চিকেন খাই বা কখনো ফিশ খাই। তো এগুলোর কারণে আমার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায়। আমি কিন্তু আলাদাভাবে প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করি না, কিন্তু কখন করি, যখন আমি ধরেন ট্যুর দিচ্ছি বা বাইরে যাচ্ছি, যেখানে আমার রান্না বান্না করতে সমস্যা হবে, তখন আমি সাপ্লিমেন্ট ক্যারি করে নিয়ে যাই, তখন খাই। মানে উদ্দেশ্য হচ্ছে প্রোটিনের চাহিদা পূরণ করা। চাহিদা পূরণ না হলে আপনার খেতে হবে, যদি হয়ে যায় তাহলে আপনার 10 বছর 20 বছর হয়ে যায় এক্সারসাইজ করার আপনার দরকার নাই। কিন্তু অনেকে এখন দেখেন যে প্রোটিন সাপ্লিমেন্ট একটা বেনিফিট হচ্ছে দ্রুত হজম হয়, আবার একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনার পেট ভরবে না। আপনি ধরেন যেমন আমি চিকেন যদি 1 কেজি চিকেন খাই, আমি সারাদিন ধরে পেট ভরে ভরে খেতে পারবো, কিন্তু আমি ওই 1 কেজি চিকেনে পাবো প্রায় 200 গ্রামের উপরের প্রোটিন, প্রায় 250 গ্রাম প্রোটিন। কিন্তু আমি এক স্কুপ হয়ে প্রোটিনে পাবো 25 গ্রাম প্রোটিন। 1 স্কুপ হয়ে প্রোটিনের দামই পড়ে যায় প্রায় 100 থেকে প্রায় 105 টাকা। এখন তো মনে হয় আরও দাম বেড়ে গেছে ডলারের প্রাইস বেড়ে যাওয়াতে। তো আপনি দেখেন 100 গ্রাম প্রোটিন মানে 25 গ্রাম প্রোটিনের দাম আপনার পড়ছে প্রায় 100 টাকার কাছাকাছি। কিন্তু যখন আপনি চিকেন থেকে প্রোটিন নিতে যাবেন, তখন দেখেন যে আপনি 1 কেজি চিকেনের দাম কত, ধরেন 200 টাকায় কেজি, ধরেন সেটা রান্না বান্না করে ধরেন 300 টাকায় লাগলো, সেখান থেকে আপনি 250 গ্রাম প্রোটিন পাচ্ছেন। মানে 1 গ্রাম প্রোটিনের দাম মাত্র 1 টাকা বা 1.5 টাকা পড়ছে। কিন্তু হুয়ে প্রোটিন থেকে নিতে গেলে 1 গ্রাম প্রোটিনের দাম আপনার পড়ে যাচ্ছে 4 থেকে 5 টাকা। তার মানে নর্মাল খাবার থেকে, মানে দেশি খাবার থেকে আপনি প্রোটিনের চাহিদা পূরণ করছেন 4 থেকে 5 গুণ কম খরচে। এই কারণে আমরা বলি যে চিকেন খান, ফিশ খান, এগুলোতে ফোকাস করেন। হুয়ে প্রোটিনটা যখন আপনি চাহিদা পূরণ করতে পারছেন না, তখন সেটাকে ইউজ করবেন, মানে যেন হচ্ছে আপনার শরীরের কোনো ক্ষতি না হয় এক্সারসাইজ করার ফলে। কারণ এক্সারসাইজ করে যদি আমি ঠিক মতো প্রোটিন ইনটেকটা তো ঠিক রাখতে হয়, ইনটেক ঠিক না রাখলে ওই অ্যামিনো অ্যাসিড পাবে না আমাদের শরীর। কিন্তু যখন আমরা এক্সারসাইজ করি তখন মাসল ফাইবারগুলো ফেটে যায়, সেগুলো রিপেয়ার হওয়ার জন্য কিন্তু অ্যামিনো অ্যাসিডের দরকার হয়। যদি আপনি সেগুলো অ্যামিনো অ্যাসিড না দেন, মানে প্রোটিন খেলে তো অ্যামিনো অ্যাসিড রূপান্তর হয়, প্রোটিন না খাওয়ার ফলে আপনি অ্যামিনো অ্যাসিড পেলেন না, তখন আপনি কী হবে, রিপেয়ার হতে পারবে না। তখন গ্লুকোজকে ব্যবহার করে সেটাকে আরও কী হবে, ওই ক্ষয় অবস্থাতেই থেকে যাবে, রিপেয়ার হবে না। তার মানে আপনার মাসল আস্তে আস্তে আরও স্কুইজ হবে, ছোট হবে, কারণ আপনার ব্রেন সিগন্যাল দিবে যে এই তো পরিশ্রম করছে ঠিক আছে, কিন্তু এর তো মাসলগুলোকে টিকে রাখার জন্য সে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাচ্ছে না, তাহলে এর এত বেশি মাসলের দরকার নাই, এর মাসল আরও উল্টা কমাও, নাহলে শরীরে সাইড ইফেক্ট হবে। তখন আপনার মাসল আরও উল্টা কমবে, আপনার গ্রোথ হরমোন কম রিলিজ হবে, আপনার টেস্টোস্টেরন ডাউন হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। এই কারণে প্রোটিন ইনটেককে ঠিক রাখতে হবে। একটু ভয়ঙ্কর আসলে, অনেকগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। আপনি জাস্ট মনে করছেন একটা দিক ঠিক করবো আর বাকিগুলো যেমন তেমনভাবে থাকবে আর আমি হচ্ছে হেলদি লাইফ পেয়ে যাবো, ব্যাপারটা সেরকম না। যেমন আপনি যদি ধরেন আপনি ঠিক মতো খাবার খাচ্ছেন, মানে একদম নিউট্রিশনগুলোকে
ওয়ার্কআউটকে কমপ্লিট করছেন, প্লাস আপনি ঠিকমতো এক্সারসাইজও করছেন একদম প্রপার নিয়মে, কিন্তু আপনি ধরেন ঘুমাচ্ছেন না ঠিকমতো, তো ঘুমানোর সময় যে আমাদের শরীর উপকারী হরমোনগুলো তৈরি করে, সেই হরমোনগুলোর কারণে তো আমাদের সুস্থতা ডিপেন্ড করে। তো সেই হরমোনগুলো তৈরি হবে না, যার কারণে আপনি এগুলো খেয়েও সুস্থ থাকতে পারবেন না। তো তিনটার ব্যালেন্স লাগে, এই কারণে আমরা বলি যে ঘুমানোটা ঠিক করেন। ঘুমানোর সময় কি ডেল্টা স্লিপার যেটাকে বলে সেটা মেনটেন করলে চলবে ভাই? হ্যাঁ, ঘুমানো দেখেন এখন অনেকে রাত্রেবেলা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে বা অনেকে রাত্রেবেলা কাজ করে, রাত্রে কাজ করে দিনে ঘুমায়, তো দিনে ঘুমায়, তারা কি করবে যে ঘুমানোর আবার কয়েকটা ফেজ আছে। একটা হচ্ছে ঘুমানোর সময় আমরা এক সময় থাকে যে চোখ বন্ধ থাকে কিন্তু আমরা জেগে থাকি, মানে কেউ ডাকলে আমরা উঠে যাব। একটা থাকে হালকা ঘুম, মানে কোন একটা শব্দ হলে হয়তো বা আমরা ঘুম থেকে উঠে যাবো। একটা হচ্ছে গভীর ঘুম, যেখানে আপনাকে কয়েকবার ডাকা লাগবে ওঠানোর জন্য। তো গভীর ঘুমে যাওয়ার সময় থাকা অবস্থায় আমাদের শরীর হরমোন প্রোডাকশন করে, মানে উপকারী হরমোন, যত ধরনের পজিটিভ গ্রোথ হরমোন আছে, টেস্টোস্টেরন আছে, এগুলো সব গভীর। এই কারণে দেখবেন পুরুষরা যারা আছে তারা বুঝতে পারবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর টেস্টোস্টেরন হরমোন খুব হাই থাকে, কারণ ভোরের ইয়েটা হচ্ছে গভীর ঘুম হয়। মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন হাই থাকে সকালবেলাতে। তো এখন কি হবে, এই গভীর ঘুম কিন্তু আমাদের মানে আমরা 8 ঘন্টা ঘুমাচ্ছি ধরেন বা 6 ঘন্টা ঘুমাচ্ছি, মাত্র 1 থেকে 2 ঘন্টা মানুষ গভীর ঘুমে থাকে, বাকিটা পুরোটাই মানুষ হালকা ঘুমের ভিতরে থাকে। তো হালকা ঘুমে থাকা অবস্থায় আপনার কোনো হরমোন প্রোডাকশন হবে না বা আপনার শরীর হচ্ছে উপকারী হরমোন তৈরি করবে না। তো আমরা কি করি যে আমরা এমন একটা রুমে যে ঘুমাই, মানে দিনের বেলা, যেখানে বাইরে থেকে আওয়াজ আসে বা একটু পরপর আমার ঘুম ভেঙে যাচ্ছে, তো বা আমরা একটু পর আমরা এত বেশি পানি পান করেছি যে একটু পরপর আমার ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যাওয়া লাগছে, সেক্ষেত্রে আপনি গভীর ঘুমে যেতে পারবেন না। তো এই কারণে হচ্ছে আমরা ওই পানির ব্যাপারটাও চলে আসলো এই বিষয়ে, যে ঘুমাতে যাওয়ার আগে পেট ভরে পানি পান করবেন না, সামান্য পানি পান করবেন, অথবা ঘুমাতে যাওয়ার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আপনি পেট ভরে পানি পান করবেন। ঘুমাতে যাওয়ার ইমিডিয়েট আগে আপনি একবার হচ্ছে ওয়াশরুমে যাবেন, তাহলে আপনার কি হবে, ঘুমটা গভীর হবে। আপনি একদম পানি পেট ভরে পানি খেয়ে ঘুমাতে গেছেন, আপনি মাঝখানে উঠে যাবেন 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনার ঘুমিয়ে যাবেন, আপনি গভীর ঘুমে যেতে পারছেন না। তো গভীর ঘুমে যেতে গেলে একটু টাইম লাগে। আর এটা হচ্ছে আপনি যারা রাত্রে কাজ করে তারা দিনের বেলা গভীর ঘুমের জন্য যেটা করবে, যে এমন একটা রুমে থাকবে যেখানে না আসবে কোনো ফোন কল, না আসবে বাইরের কোনো আওয়াজ, না বাড়ির কোনো মেম্বার আপনাকে ডিস্টার্ব করবে, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে বা রাত্রে ঘুমাতে পারে না। সাধারণত আমরা তো দেখি বাড়ির বাইরে হর্ন বাজে। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাত্রের ঘুম কেন প্রিফার করা হয়, কারণ রাত্রে গাড়ি ঘোড়াও চলে না, আওয়াজও থাকে না, পরিবারের সবাই একদম সাইলেন্স থাকে, তো গভীর ঘুমে যাওয়াটা সহজ হয়। কিন্তু দিনের বেলা যদি আপনি সেম রাতের মতো পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনি সেম উপকারী পাবেন। তো এই ক্ষেত্রে অ্যাম্বিয়েন্সটা জরুরি, আপনাকে পরিবেশটা ঠিক করতে হবে। আমি একটা মানে একটা উদ্যোক্তার, আমি বিদেশি একটা উদ্যোক্তার আমি একটা পড়ছিলাম, জার্নাল পড়ছিলাম, তাকে বলা হয়েছে যে আপনার মানে বাসাতে সব থেকে দামি আসবাবপত্র কোনটা, বলছে আমার বেড সব থেকে দামি, বলছে কারণ আমাকে সারাদিনে 7 থেকে 8 ঘন্টা, মানে আমার সারা জীবনের মানে 1/3 আমি বেডেই কাটাই। তো এটাই যদি সব থেকে দামি না হয় বা সব থেকে কমফোর্টেবল না হয়, তাহলে কিভাবে হবে, আমার এত সম্পদ দিয়ে লাভ কি? এই জন্য সব থেকে দামি ম্যাট্রেস কিভাবে সায়েন্টিফিক ওয়েতে কিভাবে তৈরি করা যায়, ঘুম ভালো হবে, তার রুমের লাইটিং সেট আপ, তার রুমের পর্দা, মানে কোনটাতে তার ঘুম ভালো হবে সেগুলো সে সব সেট আপ করেছে একটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে বা ডক্টরের মাধ্যমে। তো সেটা সে ইনভেস্ট করেছে অনেক বেশি। তো এটা যে ব্যাপার, তো সেখানে আমি বুঝলাম যে হ্যাঁ, ঘুমটা অনেক বেশি জরুরি। এখানে একটা বিষয় ছিল আর কি ভাই, যে অনেকেই যেটা হয় আর কি, ইউটিউবে দেখে কিংবা অনলাইন থেকে কোনো কিছু কোনো একটা পোশাক, কোনো এক্সারসাইজ দেখে শুরু করে দেওয়া হয়, এটা কতটুকু আপনি যৌক্তিক মনে করেন? এখন দেখেন যে হঠাৎ করে শুরু করা যাবে না, প্রপার নিয়ম দেখেন কিছু কিছু ইউটিউবার আছে যারা একদম সার্টিফাইড, যারা হচ্ছে মানে অনেকে আছে পিএইচডিও হোল্ড করেছে, কিছু বিদেশি আছে, এখানে আছে। হ্যাঁ, বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই, কারণ বাংলাদেশে তো ডিমান্ড নাই। আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করে বিদেশ থেকে বাংলাদেশে আসবেন, আপনার বেতন হবে 50,000, সর্বোচ্চ 1 লাখ টাকা। কিন্তু বিদেশে আপনি সেম ডিগ্রি নিয়ে যাবেন, আপনার জিমনেশিয়ামের ট্রেনারের ফি তো আপনার 5 থেকে 7 লাখ টাকার উপরে বেতন হবে, প্লাস আপনি যে মানুষকে পার্সোনাল ট্রেনিং দিবেন সেখান থেকে আপনি পার সেশন লাখের উপরে চার্জ করতে পারবেন। তো পিএইচডি ডিগ্রি হোল্ড করে আপনি বিদেশে থাকলে, মানে ইউএসএতে বা দুবাইতে থাকলে, আপনি মাসে 10 লাখের উপরে আর্ন করতে পারবেন, 20 লাখের কাছাকাছি আর্ন করতে পারবেন, মানে যত কাজ করবেন তত আর্ন হবে। কিন্তু বাংলাদেশে আপনি 1 লাখ টাকা তুলতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এই দেশে কেন মানুষ পিএইচডি ডিগ্রি অর্জন করে এসে মানুষকে ট্রেনিং দেবে? যারা অনেক বেশি হচ্ছে নলেজ বাড়িয়েছে, গেইন করেছে, তারা অনেকে আছে যারা ট্রেনিং দেয়, তারাও মোটামুটি ধরেন লাখের উপরে আর্ন করে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেটা আমি করি, আমি তো কাউকে পার্সোনাল কনসালটেন্সি দিই না, আমার ভিডিও বানাতে ভালো লাগে, তো আমি এই ভিডিও বানানোর মাধ্যমেই যতটুকু আর্ন হয় সেটাই, তারও আমরা স্পন্সর করি বিভিন্ন কম্পিটিশনে। মূলত আমার যেটা পার্সোনাল যে আর্নিং হয় সেটা সম্পূর্ণ আমাদের বিজনেস থেকে আসে, আমাদের যে জিমনেশিয়ামের বিজনেস আছে সেখান থেকে আমার আর্নিং হয়ে যায়। এই কারণে আমার আলাদা আর্নিংয়ের প্রয়োজন পড়ে না। কিন্তু কেউ চাইলে প্রফেশন গড়ে সে আর্নিং করতে পারে যদি স্কোপ থাকে। কারণ আপনি যখন একটা ভালো জায়গায় পড়াশোনা করেছেন, নিজের এফোর্ট দিয়েছেন, আবার আপনি অন্য একটা ক্যারিয়ারও চয়েস করতে পারতেন, সেটা চয়েস না করে আপনি ট্রেনারই হলেন, সেক্ষেত্রে আপনি তো ডিজার্ভ করেন আর্নিং। কিন্তু আমরা যেহেতু কম মূল্যায়ন করি, আমরা যেহেতু জিম ট্রেনারদেরকে কম মূল্যায়ন করি, এই কারণে কেউ এডুকেটেড হতে চায় না। কারণ সে ভাবে আমি যত এডুকেটেড হই আমাকে ওই দিন শেষে এসে 4-5 হাজার টাকায় ধরে দেবে, তো আমার কি দরকার এত বেশি এডুকেশন বাড়ি? তো ওটা একটা আলাদা ফ্যাক্টর। তো এগুলো হচ্ছে ব্যাপার।
তাহলে ইউটিউব থেকে শুরু করা না করে ভাই একদম সার্টিফাইড কিংবা প্রফেশনাল যে কারো কাছ থেকে নিয়ে তারপর শুরু করা উচিত। হ্যাঁ, প্রফেশনাল কারো কাছে আপনি ট্রেনিং নিবেন আগে। আর যদি প্রফেশনাল সে ইউটিউবের মাধ্যমেও দিতে পারে, কিন্তু সে হতে হবে, দেখবেন তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন যে সে কতটা মানে এই হুটহাট বিষয়ে করে দক্ষ। শুরু করা যাবে না আর কি, হ্যাঁ, একটা আর প্ল্যান হুটহাট করে শুরু করা যাবে না, ইনজুরি হবে। ধরেন আপনি সিনিয়র একজন প্রফেশনালের ভিডিও দেখে আপনি নতুন অবস্থায় সেটা শুরু করেছেন, 100% ইনজুরি হবে। বিশেষ করে জিমে আমরা বিভিন্ন ট্রেনাররা অনেক সময় আমরা যেটা ভুল করতে দেখি যে মোটা মানুষদেরকে জোর করে পুশ আপ দেওয়ায়, যে ফার্স্ট ডে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, মোটা মানুষকে আপনি পুশ আপ দেওয়ালে তার শোল্ডার ইনজুরি হবে 100%। তাকে কি করবেন, তাকে কিছু প্যাটার্ন আছে, তাকে প্রথমে কয়েকদিন ফ্লেক্সিবিলিটি বাড়ান তার, মানে তাকে স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ দেন, তাকে সাইক্লিং দেন, তাকে ট্রেডমিলে হাঁটান, মানে দৌড়াতে দিবেন না, কারণ মোটা মানুষেরকে যদি আপনি দৌড়াতে দেন ট্রেডমিলে, ধরেন কেউ অতিরিক্ত মোটা, ধরেন একটা গাড়ি, ধরেন বড় একটা গাড়ি যার চাকাতে প্রবলেম আছে, সেটাকে যদি আপনি খুব জোরে দৌড়ানো শুরু করেন তার চাকা খুলে চলে যাবে। মানুষের ক্ষেত্রে সেম, আমরা মনে করি যে মোটা আমি দৌড়ালেই মনে আমার চর্বি কমবে। প্রথম অবস্থায় দৌড়ানো যাবে না, হাঁটুতে এক্সেস প্রেশার পড়বে, অলরেডি আপনার ওভারওয়েট, হাঁটুতে প্রেশার পড়ছে, তারপরে আপনি আবার দৌড়ানোর চেষ্টা করছেন, প্রেশার পড়ছে। কি করবেন, ইনক্লাইনে দিয়ে ট্রেডমিলটাকে উঁচু করে দিয়ে হাঁটবেন, অথবা নর্মাল রেঞ্জেও হাঁটতে পারেন, হেঁটে হেঁটে। তারপরে ফ্লেক্সিবিলিটির কিছু ট্রেনিং আছে, স্ট্রেচিং আছে, এগুলো করে প্রথম সপ্তাহে আগে ফ্লেক্সিবল হন, আগে প্রিপেয়ার হন, তারপরে আপনি হার্ড ওয়ার্কআউট শুরু করেন। তারপরে পুশ আপে যে প্রসঙ্গে আসি, পুশ আপ তো ওয়ালে হাত দিয়েও করা যায়। মোটাদেরকে আগে ওয়ালে হাত দিয়ে শেখান, নর্মাল পুশ আপে পরে নিয়ে যান, 100% শোল্ডার ইনজুরি হবে। বহু কেস দেখেছি আমরা, অনেকে বলে যে ভাই আমি জিমে গেছিলাম, আমাকে প্রথম দিন এই ওয়ার্কআউটটা দিয়েছে যেটাতে আমার ইনজুরি হয়ে গেছে। তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ নতুনদেরকে ফ্রি হ্যান্ড করতে হবে, আর পুরাতনদেরকে ওয়েট লিফটিং করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যদি লাইট ওয়েট অর্থাৎ 1 কেজি 2 কেজি ডাম্বল দিয়ে, নতুন একটা যে ব্যক্তি জিমে গেছে প্রথম দিন, তাকে যদি 1 কেজি 2 কেজি ডাম্বল ধরিয়ে দিয়ে বেসিক কিছু ওয়ার্কআউট করান, সেটাতে তার বেশি উপকার হবে ফ্রি হ্যান্ড করার থেকে। রিজনটা হচ্ছে সে যখন ফ্রি হ্যান্ড করছে তখন তার পুরো বডির ওজন তাকে তুলতে হচ্ছে, আর সে যখন 1-2 কেজি ডাম্বল এক্সারসাইজ করছে তখন মাত্র 1 থেকে 2 কেজি তুলতে হচ্ছে। আপনি দেখেন যে একজনের ওজন ধরেন 100 কেজি, তার আপার বডির ওজন ধরেন 50 কেজি, সে যখন পুশ আপ দেওয়ার চেষ্টা করছে তখন সে 50 কেজিকে প্রেস করার চেষ্টা করছে, তাহলে তো সেটা ওয়েট লিফটিং এ হয়ে গেল। ফ্রি হ্যান্ডে এক ধরনের ওয়েট লিফটিং, সেটা কাকে দিবেন প্রথম দিনে, যে দেখবেন অলরেডি ফিট বা আইডিয়াল অবস্থায় আছে। অনেক আছে দেখবেন প্রথম দিনই ঝুলে ঝুলে উঠতে পারে, জিমের প্রথম দিনই, মানে তার স্ট্রেংথ বেশি, অথবা সে আগে এক্সারসাইজ করতো, অথবা সে ফিট, গ্রামের ছেলে হোক বা ফুটবল খেলে বা মার্শাল আর্ট প্র্যাকটিস করে, এইরকম মানুষ জিমে তার ফিজিক্যাল স্ট্রেংথ ঠিকঠাক আছে, এগুলো টেস্ট করার অনেক উপায় আছে, সে তাকে প্রথম দিনই আপনি এক্সারসাইজ দিতে পারবেন। কিন্তু সবাইকে যদি গতানুগতিক সেম রুটিন দেন, যেটা অনেকেই করে ট্রেনাররা, তো বলে যে আমি তো এইভাবে রেজাল্ট পেয়েছি, তুমিও পাবা, কিন্তু তার তো প্রেক্ষাপট আলাদা, তার শরীর স্ট্রেংথ আলাদা, তখন যে ইনজুরিগুলো হয়। আর ইনজুরি হওয়ার কারণে মানুষ ছেড়ে দেয়, লাইন কন্টিনিউ করে না। আমাদের উদ্দেশ্য তো মানুষকে দীর্ঘদিন যেন এই লাইনে টিকে থাকে, ফিটনেসটাকে অর্জন করতে পারে, সেটা আমার উদ্দেশ্য। তো তাকে 2 মাসে ফিট বানানো না। আবার অনেক সময় কি করে, ক্লায়েন্টও এসে ট্রেনারকে জোর করে, ভাই আমি যাই করেন আমাকে 2-3 মাসে ফিট করে দেন, আমি কি সাপ্লিমেন্ট লাগবে, কি ওষুধ লাগবে, কি ব্যায়াম লাগবে দেন, আমাকে এক্সট্রিম ভাবে ব্যায়াম দেন। তো কি হয়, ওই এক্সট্রিম ব্যায়াম করলে আমাদের আবার স্ট্রেস হরমোন রিলিজ হয়, আর স্ট্রেস হরমোন রিলিজ হলে আমাদের শরীর চর্বি আরও গেইন করে। আপনাকে এমনভাবে এক্সারসাইজ করতে হবে যেন আপনি ওজন কমানোর উদ্দেশ্যে এক্সারসাইজ করছেন, আপনি এনজয় করার উদ্দেশ্যে যাচ্ছেন, আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যাচ্ছেন না। এই জন্য আমি শুরুতেই বলেছিলাম যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য গেলে আপনি সহজে ডিপ্রেশনে পড়বেন না। যারাই প্রচুর, মানে তার দরকার রেজাল্ট খুব দ্রুত, তারা কিছুদিন পরে ডিপ্রেশনে পড়বে, অথবা রেজাল্ট অ্যাচিভ হয়ে গেলে সে ছেড়ে দেবে। ম্যাক্সিমাম ওই কিছুক্ষণ আগে বলছিলাম যে বিয়ের আগে বিশেষ করে মেয়েদের ভিতরে এই প্রবণতা বেশি, যে বিয়ের আগে সবাই এক্সারসাইজ করা শুরু করে যেন মেকআপটা তার ভালো মতো বসে। তার গালে ফ্যাট থাকলে তো অনেকের মোটা লাগে, বয়স বেশি লাগে। স্বাভাবিকভাবে কারো যদি গালের ফ্যাট কমে যায়, চিক্সের ফ্যাট, তার বয়স 5 থেকে 7 বছর কম লাগে, ঠিক আছে? তো এই ফ্যাটটাকে কমানোর জন্য মেয়েরা তখন এসে প্রচুর হার্ডওয়ার্ক করা শুরু করে। তো এই কি হয়, এই বিয়ের পরই তারা প্রচুর পরিমাণে আনহেলদি ফুড খাওয়া শুরু করে, দাওয়াত এখানে ওখানে, মানে তার রিলেটিভসের বাসায় যাওয়া লাগে, এদিকে এক্সারসাইজের কোনো ঠিক নাই, হঠাৎ করে 4-5 কেজি গেইন হয়ে যায়। কারণ আমাদের শরীর কি হয়, যখন আমরা এক্সারসাইজ করছি, কার্বোহাইড্রেট একদমই খাচ্ছি না, 1 গ্রাম কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরে 4 গ্রাম করে পানি জমায়, 3 গ্রাম কি 4 গ্রাম করে পানি জমায়। 1 গ্রাম কার্বোহাইড্রেট 3 গ্রাম করে পানি জমিয়ে রাখে আমাদের শরীরে। তার মানে যে ব্যক্তি 500 গ্রাম করে কার্বোহাইড্রেট খায় সারাদিনে, সে যদি 100 গ্রামে চলে আসে, তাহলে তার শরীর 1 লিটারের কাছাকাছি ওয়াটার লস করবে খুব দ্রুত, মানে তার শরীরে 1 কেজির কাছাকাছি ওয়াটার গায়েব হয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু চর্বি না, ওয়েটই তার কমলো, কিন্তু সেটা পানি কমে গেল তার শরীরে। তারপরে হচ্ছে আমরা সোডিয়াম জাতীয়, মানে যে ফাস্ট ফুডে তো প্রচুর সোডিয়াম থাকে, লবণ থাকে, সোডিয়াম 1 চামচ সোডিয়াম আমাদের শরীরে 4 লিটার পানি জমিয়ে রাখে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কিন্তু সবসময় আমাদের শরীরে যে পানি জমে থাকে, এই যে ইলেকট্রোলাইট, একে হাইড্রেশন, মানে হাইড্রেশন করার, মানে শরীরকে হাইড্রেটেড রাখার উপায় তো হচ্ছে লবণের মাধ্যমে, কিন্তু সেটা পরিমিত পরিমাণে হতে হবে। আর বিভিন্ন রিসার্চ পেপারে দেখানো হয়েছে যে 1500 মিলিগ্রাম লবণ হচ্ছে একটা মানুষের সারাদিনে খাওয়া হচ্ছে সেফ, কিন্তু 1500 মিলিগ্রাম লবণ, 1 চামচ লবণে কিন্তু 2400 মিলিগ্রাম লবণ থাকে। তার মানে 1500 মিলিগ্রাম লবণ হচ্ছে এক চা চামচের প্রায় অর্ধেক।
এই পরিমাণ লবণই আপনার শরীরের জন্য জরুরি। যারা অনেক হার্ডওয়ার্ক করে তাদের বেশি খেতে পারবে। কিন্তু সাধারণ মানুষ যে ধরেন যে প্রচুর ঘামছে না, ক্রিকেট খেলছে না, ফুটবল খেলছে না, নর্মাল জীবনযাপন করছে, সে যদি 1 চামচের উপরে লবণ খাওয়া শুরু করে সারাদিনে, তাহলে তার ব্লাড প্রেশার লেভেল হাই হয়ে যাবে, অথবা তার শরীরে পানি জমবে, শরীর ফুলে যাবে। সে পাতলা হওয়া অবস্থাতেও তার দেখবেন যে শরীর ফোলা ফোলা ভাব আছে, বা মোটা মানুষের আরও ফুলে যায়। অনেকে দেখবেন পান্তা খায়, অনেকে সকালবেলা নাস্তাতে পান্তা খাওয়ার কারণে আরও ফুলে যায়। এই পান্তা খাওয়ার ট্রেন্ড তো আমাদের গ্রামের কৃষকদের ছিল। কৃষকদের পান্তা খাওয়ার ফলেও তাদের সমস্যা কেন হতো না? রিজন হচ্ছে তারা রোদে যে কাজ করতো, ঘামের মাধ্যমে সেই লবণটা বেরিয়ে যেত শরীর থেকে। কিন্তু আপনি ওই লাইফস্টাইল শহরের মানুষ হিসেবে পালন করছেন, আপনি 100% অসুস্থ হবেন, কিছুদিন পর আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। এগুলো অনেক ফ্যাক্টর আছে। মানে কৃষকের লাইফস্টাইল শহরের মানুষ ফলো করতে পারবে না। আমরা এটাই ভুল করি যে আমার বাপ দাদা, আমার দাদা দাদিরা তো এগুলো করতো, তাও সুস্থ ছিল। তাহলে আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হলো আমরা ওই পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না। ওই এনভায়রনমেন্ট না, গ্রামে আইলের উপর দিয়ে মাইলের পর মাইল হেঁটে চলে যায় গ্রামের মানুষরা, কত ফিজিক্যাল এক্সপোজার ছিল, কিচ্ছু তো নাই। আর আমরা এখানে ধরেন যে সিঁড়িতেও উঠতে চাই না, লিফট ব্যবহার করি। তাহলে আপনি ওই রকম লাইফস্টাইল লিড করলে হবে না। আপনি যদি মনে করেন ভাই আমি সব খাবো কিন্তু কিভাবে সুস্থ থাকবো, তাহলে গ্রামে চলে যান, কৃষি কাজ করেন, আপনি সব খেতে পারবেন, সব ধরনের খাবার খেতে পারবেন, কিন্তু সুস্থ থাকবেন। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু হ্যাঁ, গ্রামের মানুষের ভিতরে একটা প্রবণতা বেশি, তারা পান গুল বেশি খায়, যার কারণে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বিড়ি সিগারেট বেশি খায়, যে পরিমাণ কীটনাশক স্প্রে করছে। আপনি যদি এই পান গুল বিড়ি এগুলো না খেয়ে মানে আবল তাবল যা আছে, ধরেন ভাজা পোড়া বলেন, এই বলেন ওই বলেন, সবকিছু খান, আর কৃষকের মতো ধরেন সারাদিন কাজ করেন, তাহলে আপনার শরীর যতদিন কাজ করবেন ইম্প্যাক্ট পড়বে না। কিন্তু ধরেন 40-50 বছর বয়স হয়ে যাওয়ার পর যখন আপনি ছেড়ে দিবেন কাজ করা, সাথে সাথে 5 বছরের ভিতরে আপনি অসুস্থ হয়ে যাবেন, একদম শরীরের শক্তি কমে যাবে। এই কারণে এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি মরার আগ পর্যন্ত কন্টিনিউ করা উচিত, যেন শরীরের শক্তি না কমে। আমরা তো ধরেন ওই যেটাকে বলা হয় স্যারকোপ্যানিক অবেসিটি, মানে বুড়া বয়সে শক্তি কমে যাওয়া। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এটার রিজনটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দেওয়া। আমরা ইয়াং অবস্থায় 40-50 পর্যন্ত প্রচুর পরিশ্রম করি, করার পর আমরা ওই হাঁটা চলাফেরাও বন্ধ করে দিই, বাড়িতে বসে থাকি, তখন হচ্ছে আমাদের মাসেলে পেন, হাঁটুতে পেন, এগুলো হয়। এগুলো কিন্তু নর্মাল না। যে ব্যক্তি ধরেন 20 বছর 30 বছর বয়স থেকে এক্সারসাইজ করছে এবং 70 বছর হয়ে গেছে বয়স, তাও এক্সারসাইজ করছে, তার দেখবেন কোনো গা হাত পায়ে ব্যথা নাই, যদি না ইনজুরি হয়। তার দেখবেন যে শরীরের শক্তি সেম আছে। আমাদের জিমনেশিয়ামে অনেকে আছে প্রায় 60 বছর বয়সে 100 কেজির উপরে লিফট করে। রিজন সে হচ্ছে সে ধরে রেখেছে, এই কারণে তার শক্তি কমেনি। যে ধরে রাখবে না তার শক্তি কমবে 100%। এটাকে হাইপারট্রফি বলে। আমাদের ব্রেন ফিল করে যে যখন এই ব্যক্তিটা পরিশ্রম করবে না, তখন তার শরীরে এত বেশি শক্তির দরকার নেই। হ্যাঁ, তার হচ্ছে শক্তিটা কমিয়ে দিই। কারণ যার বেশি শরীরে শক্তি বেশি থাকবে, সে ক্যালোরি বেশি বার্ন করে। আর ক্যালোরি বেশি বার্ন করলে আপনার খিদা বেশি লাগবে, আপনার খাবার বেশি লাগবে। তো আপনার ব্রেন সবসময় আপনাকে অল্প খাওয়িয়ে বাঁচিয়ে রাখতে চায়, যে এর যেন পরিশ্রম না হয়, এর যেন সবসময় কমফোর্ট জোনে রাখতে চায়। ব্রেন দেখবে পরিশ্রম করছে না এত বেশি, তাহলে এর মাসেলের এত বেশি দরকার নেই, মাসকুলার স্ট্রেংথের দরকার নাই, তাহলে এর এই স্ট্রেনটাকে কমাই দিয়ে এর খাবারও কম লাগবে। কিন্তু আমরা তো একদিক দিয়ে স্ট্রেন কমে যাচ্ছে, আরেক দিক দিয়ে খাবার বাড়িয়ে দিচ্ছি, উল্টা পাল্টা। মানে অনেকগুলা প্রবলেম, অনেকগুলো সাইন্টিফিক বিষয় আছে, এগুলোকে সবগুলো কানেক্ট করতে পারবে যারা মানে স্বাস্থ্য সচেতন লাইফে ঢুকবে, তারা তখন আস্তে আস্তে আমার কথাগুলো কানেক্ট করতে পারবে। যারা এখনো ঢোকেনি তারা এগুলো কানেক্ট করতে পারবে না, কারণ তারা বুঝতে পারবে না। অবাক লাগতেছে আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষ যেভাবে সাইন্টিফিক কথাগুলো বলছেন, ভালো লাগছে শুনতে। আসলে আমরা তো ধরেন যে আমি তো ধরেন ওই যে ইন্টারন্যাশনাল স্পোর্টস সায়েন্সের এটা হচ্ছে সব থেকে দামি সার্টিফাইড কোর্স পুরো দুনিয়াতে। এগুলো কমপ্লিট করেছি, এগুলো কমপ্লিট করে এগুলোকে বাংলা ভাষায় কিভাবে মানুষকে বোঝানো যায়। আমি আমার ভিডিওতে খুব কম ইংলিশ ওয়ার্ড ইউজ করি, মানে যেটা ইউজ করা যায় না, মানে যেটা না বললে হবেই না, সেটা ছাড়া আমি সবই বাংলা ইউজ করি, যেন একজন রিক্সাওয়ালাও বুঝতে পারে আমার কথা, বুঝতে পারি। এই কারণে অনেক মানুষ পছন্দ করছে যে একদম ন্যাচারালি বাংলাতে কথা বলে। সারা জীবন ইংলিশ মিডিয়ামে পড়েছে, এখন বাংলাতে কথা বলি। আর বাংলা ছাড়া কোনো ইউজ করি না, কারণ আমি মানুষের সাইকোলজি বুঝি। মানুষ স্টাইল পছন্দ করে না, মানুষ হচ্ছে এই কথার মাঝে মাঝে খালি ইংলিশ ঝাড়বে, তার মানে সে অনেক স্মার্ট। এই জিনিস না বলাটাই ভালো হয়, কি প্রয়োজন আসলে। আমি কথা বললে পুরোটা ইংলিশ সেন্টেন্স ইউজ করে বলবো, পুরো লাইন, আর না হলে আমি পুরো বাংলায় বলবো। এই ফিলোসফিতে আমি বিশ্বাস করি। যেহেতু আমার ভিডিও ম্যাক্সিমামই বাংলাদেশিরা দেখে, আর বিদেশিদের আমার ভিডিও দেখার দরকার নাই, কারণ বিদেশে পিএইচডি হোল্ডার অনেক মানুষ আছে যারা ভিডিও তৈরি করে, যারা ইংলিশ ভালো মতো বুঝে। আমি একজনের নাম বলে দিই, তার নাম হচ্ছে অ্যাথলিন এক্স, নাম দেখবেন। সে এক্সারসাইজ রিলেটেড ভিডিও বেশি বানায়, ডায়েট রিলেটেড না। তো তাকে ফলো করলে, সে কিন্তু পিএইচডি হোল্ডার। হ্যাঁ, তাকে ফলো করলে আপনি আরো নলেজ পাবেন। অ্যাথলিন এক্স নাম তার ইউটিউব চ্যানেলের নাম। হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সে এত ক্রিটিক্যাল ওয়ার্ড ইউজ করে, যারা ইংলিশ কম বুঝে তারা সহজে বুঝতে পারবে না। তো এই কারণে প্রেক্ষাপটটা ভিন্ন। তো আমি বাংলায় এক্সারসাইজের থেকে তুলনায় খাবার রিলেটেড ভিডিও বেশি বানাই, মানে আমার ভিডিও যারা দেখে। কারণ এক্সারসাইজ তো সবাই শুরু করে না, খাবার সবাই খায়, এই কারণে ভাইরাল বেশি হয়। আমি এই ট্রিক্সগুলো মানুষকে বলে দিচ্ছি। তো কেউ যদি মনে করেন যে সে কন্টেন্ট তৈরি করবেন শুধু স্বাস্থ্য সচেতন বলে, বিষয়টা এরকম না। আপনাকে দেখতে হবে আপনার অডিয়েন্স কার। আপনার অডিয়েন্স যদি বাঙালি হয়, তাহলে আপনি বাংলায় কথা বলেন।
ইংলিশ কথা বলা দরকার নাই ভেতরে। তারপর দেখবেন যে আপনি বেশি রিচ পাবেন, বেশি ভিউজ পাবেন, কিন্তু এই উদ্দেশ্য এটা থাকবে যে মানুষকে ভ্যালু দিব, জাস্ট ভিউ পাওয়ার জন্য আবল তাবল একটা বলে দিলাম, পরের দিন আর ওই লোক আপনাকে ভিউ করবে না। মানে আপনার তো রিটেন করতে হবে আপনার কাস্টমারকে। যেমন ভিউয়ার্স বা ফলোয়ার্স কি, কন্টেন্টে ফলোয়ার্সই হচ্ছে আপনার কাস্টমার। তো আপনার কাস্টমারকে যদি আপনি অ্যাট্রাক্ট করতে চান, তাহলে তাকে এমন কিছু দিতে হবে যেটা সে এনজয় করে। সে ভ্যালুয়েট না করলে আসলে থাকবে এটা না। হচ্ছে ব্যাপার। আমাদের যে শরীর অবস্থা, আমাদের কি কোনো উপায় টুপায় আছে নাকি? আপনি দেখেন, আপনাকে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করতে হবে, সাথে কিছু ফ্লেক্সিবল ট্রেনিং করতে হবে, প্লাস আমি যেটা বললাম যে 3 ধরনের রুটিনই যেন আপনার ব্যায়ামই যেন আপনার রুটিনে থাকে, কিন্তু আপনার মূল উদ্দেশ্য থাকবে রেজিস্ট্যান্স ওয়ার্কআউটে, যেন মাসকুলার স্ট্রেন্থ বাড়ে। আর প্লাস হচ্ছে আপনি যেহেতু আপনি বললেন যে আপনি আনহেলদি ফুড খান না সেরকম, সেহেতু আপনার শরীরের ভেতরে কোনো অর্গানের কোনো ক্ষতি হয়নি, আশা করি কোনো হবেও না। যারা আনহেলদি ফুড বেশি খায় না, ধরেন সপ্তাহে একদিন খাচ্ছে, তাদের এই সমস্যা হবে না। মাঝে মাঝে খাওয়া হয় আসলে বাচ্চাদের জন্য। এখন রেজিস্ট্যান্স ওয়ার্কআউট কেন করবেন? যেন আপনার এই যে বুড়া বয়সে 40-এর 50-এর পর যেন আপনার মাসেলের স্ট্রেন্থ কমে না যায়। সাধারণত 30-এর পর পুরুষের 1% করে সেক্সুয়াল হরমোন কমে যায়, টেস্টোস্টেরন যেটা নাম। আর এই টেস্টোস্টেরনই দায়ী আমাদের শরীরে মাংসপেশি ধরে রাখার জন্য। আর মহিলাদের হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, দুইটা হরমোন আছে, এটা 25-এর পর কমে। তো মহিলারা যারা 25 বছর হয়ে যাওয়ার পর ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নাই, মুভমেন্টের ভিতরে নাই, তাদের সবার পিসিওএস আর ফ্যাটি লিভার হবে, সবার, প্রত্যেকের। মানে খুব রেয়ার কেস যে জেনেটিক্যালি খুব ব্লেসড, এরকম মানুষ ছাড়া। আপনার যদি এখনো না হয়, ধরেন আপনি এক্সারসাইজ করেন না কিন্তু আপনার কোনো রোগও নাই, তার মানে আপনি জেনেটিক্যালি ব্লেসড, যেটা খুব সামান্য পরিমাণ মানুষ। কিন্তু অধিকাংশ মানুষই জেনেটিক্যালি ব্লেসড না। তো অধিকাংশ মানুষকে লাইফ মেনটেন করতে হবে। ইনফ্যাক্ট যারা জেনেটিক্যালি ব্লেসড তারাও এক না এক সময় যে এই ধরা খায়, বুঝছেন? ধরেন সে মনে করছে আমার তো কোনো রোগ নাই, কিছু নাই, কিন্তু দেখা যায় যে আফটার 40 সে ধরা খাবে এক না এক সময়। তো এই ফিটনেসের কোনো আসলে বিকল্পই নাই। এমন না আপনাকে দেখতে সুন্দর হওয়ার জন্য না, বডি বিল্ডার হওয়ার জন্য না, জাস্ট নিজের লাইফ 50-60 বছর বয়সে যেন আপনি ট্যুর দিতে পারেন, হাঁটুর ব্যথা যেন না থাকে ওই সময়। আপনি ধরেন দেশ বিদেশ ভ্রমণ করছেন চিকিৎসার জন্য না, ট্যুর দেওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য। এইরকম উদ্দেশ্যে যদি আপনি ফিট থাকেন, অথবা ধরেন যে আপনি ফিট আছেন, আপনার শরীরের কোনো রোগ নাই, তাহলে আপনি আপনার যে এক্সট্রা টাকা যেটা আপনার বেঁচে গেল, আপনার শরীরের পিছনে খরচ করা লাগছে না, ওটাতে আপনি একটা বিজনেস সেট আপ করতে পারেন, যেখানে আরো 10-12 জন মানুষ চাকরি পাবে বা চাকরি করার সুযোগ পাবে। তো আপনি যদি একজন বিত্তশালী মানুষ হন, তাহলে ফিট হওয়াটা খুবই জরুরি, নাহলে আপনি আপনার সমস্ত অর্থ ওই সিঙ্গাপুরে ব্যয় করবেন, যে এটা হচ্ছে ব্যাপার। তাদের কথাটা অনেক ভালো লাগে। কোনো লাস্ট ওয়ার্ড থাকে অডিয়েন্সদের উদ্দেশ্যে বলার জন্য? লাস্ট যেটা অডিয়েন্সদেরকে বলতে যাবো, আপনাকেও বলি, আপনার মাধ্যমেই বলি, যে আমরা শুধুমাত্র এই ফিজিক্যাল যে হচ্ছে স্ট্যাবিলিটি বা ফিজিক্যাল যে স্ট্রেন, ফিটনেস মানে অনেকে মনে করে যে ফিটনেস ট্রেনার যে বা ফিটনেস নিয়ে যারা কাজ করে তারা খালি স্বাস্থ্য সচেতনমূলকই কথা বলবে, কিন্তু আমি মনে করি যে স্বাস্থ্য সচেতন হতে হলে আপনার লাইফ 3 দিক দিয়ে ব্যালেন্সড হতে হবে। একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল হেলথও ঠিক থাকতে হবে, মানে আপনার পকেটে টাকা নাই আর আপনি এদিকে স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছেন, মানে কোনোভাবেই সম্ভব না। তো যারা এই স্টুডেন্ট মানুষ আছেন, তারা কি করে যে মানে যখন জিমে ঢোকে তখন তারা খালি টোটালি জিম রিলেটেডই কথাবার্তা চিন্তা ভাবনা করতে শুরু করে। তারা নিজের যেটা ক্যারিয়ার বা নিজের যে পড়াশোনা সেখানে তারা নেগলেক্ট করে, মানে সেখানে তারা ফোকাস করে না। যার কারণে কি হয়, একটা বয়স পর যে তারা ফিটনেস লাইন ছেড়ে দেয়, সাফার করে। তো কারণ আপনি কন্টিনিউ করতে পারবেন না। আপনি যদি আপনার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ডিমান্ডগুলো পূরণ করতে না পারেন, তাহলে আপনি স্বাস্থ্য সচেতনের জন্য টাইম বের করবেন না। আপনার টাইম থাকলে আপনি বলবেন যে আপনি এই টাইমটা ওভার টাইম করে আরেকটু টাকা কামাই। এই কারণে অল্প বয়স থেকেই যা কামাবেন সেটা আপনি ইনভেস্ট করা শুরু করেন। দামি মোবাইল, দামি বাইক, দামি হাবিজাবি, এই সেই মানুষকে শো অফ করার জন্য কোনো দরকার নাই। কারণ আমি বিশেষ করি যে 30-এর আগে কারো লাক্সারির দরকার হয় না। কারণ 30-এর আগে সবাই আমরা স্টুডেন্ট অবস্থায় লাক্সারি করা মানে আপনি বাবার টাকায় করছেন লাক্সারি। আর যদি নিজে আর্নিংয়ের মাধ্যমেও করেন, তাও মানুষ ধরে নেবে যে ছেলেটা এত অল্প বয়সে এত দামি বাইক চালাচ্ছে, তার মানে সে বাপের টাকায় কিনেছে। আপনি যদি নিজের টাকায় কিনেন, তারপরে মানুষ তাই মনে করবে। তা আপনার উদ্দেশ্যে মানুষকে ইমপ্রেস করা, কিন্তু মানুষ আপনাকে আরো নেগলেক্ট করছে, আপনাকে আরো ছোট চোখে দেখছে যে ছেলেটা এত অল্প বয়সে BMW-তে চড়ছে, তার মানে অবশ্যই তার বাবার সাপোর্ট আছে। এটা হচ্ছে ব্যাপার। তো যেটা করবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি প্রথম অবস্থায় যে 30 বছর যখন আপনার হয়নি, আপনার বাবা যদি বিত্তশালী হয়, তাহলে আপনি তার টাকা পয়সা আরো বাড়ানোর চেষ্টা করেন। আপনি আরো চিন্তা করেন যে আমি 30-এর পর লাক্সারি নিয়ে আসি আমার লাইফে, 30-এর আগে আমি যতটা পারা যায় ইনভেস্ট করি। যেমন আমি 20 বছর বয়সে এক্সারসাইজ করেছিলাম, বিজনেস শুরু করেছিলাম 20 বছর বয়সে, 30 পর্যন্ত আমি আমার 80% টাকা এখনো ইনভেস্ট করি। যার কারণে আমরা শুরু করেছিলাম 1 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম। আমার প্রায় 3 কোটি 3.5 কোটি টাকা জাস্ট ইকুইপমেন্ট কেনা হয়েছে। আমি কিন্তু প্রফিটের কথা বলছি না, আমি এত টাকার ইকুইপমেন্ট কিনেছি আমার বিজনেস থেকেই। এটা কিভাবে হয়েছে? কারণ আমি এই 2-3 বছর আগেও ওই iPhone 7 Plus ইউজ করতাম, পুরাতন ফোন যেটা। আমি কিছুদিন আগে হচ্ছে লেটেস্ট ফোন ইউজ করছি, কারণ কন্টেন্ট এডিট করার দরকার হয়, মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, ভিডিও শ্যুট করার দরকার হয়। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমার যতদিন আমার মনে না হয়নি যে আমার এটা দরকার, যেমন আমি এখনো কার কিনিনি, চাইলে যে কোনো সময় কিনে যাবে, কিন্তু আমার দরকার হয় না। কারণ আমি যেখানে থাকি সেখানে, আমি মূলত রাজশাহীতে বেশি থাকি, ঢাকাতে আসার দরকার হলে আমি ফ্লাইটে করে চলে আসি, আমার মাত্র 4-5 হাজার টাকায় হয়ে যাচ্ছে ওই কাজ। আমি কারে করে যদি আসি ঢাকাতে, আমার সারা রাত ধরে জার্নি করতে হবে, সারা
সারাদিন ধরে জার্নি করতে হবে, আমি টায়ার্ড থাকবো। আমার ওই কারের পেছনে 20-25 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট থাকবে, কিন্তু আমি এখানে ফ্লাইটে ওই কাজ আমার হয়ে যাচ্ছে মাত্র 4 থেকে 5,000 10,000 টাকায়। তো কি দরকার? এগুলো বুঝতে হবে। আপনি সব কিছু দরকার আছে তখন কিনবেন যখন সেটা আপনার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করে, মানে আপনার মনে হবে যে এটা আমার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করছে, এটা কেনার ফলে আমার টাকা পয়সা একটু বেশি ইনকাম হবে বা আমার সময় বেঁচে যাচ্ছে, তখন আপনি করেন। যখন আপনার বয়স 30 হয়নি, আমার কেবল 30 হয়েছে এই বছর, সামনের বছর থেকে 31 হবো, হয়তোবা সামনে আমি হয়তোবা লাক্সারি লাইফ দেখতেও পারে মানুষ আমার, কিন্তু সেটাও খুব সীমিত পরিমাণে হবে। যতটা দরকার, যতটা আমার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করবে ততটাই থাকবে। তো এটা হচ্ছে ব্যাপার। তার আর ফিজিক্যাল, তার হচ্ছে যে স্ট্রেন্থ, সেটা তো লাগবেই, কারণ ফিজিক্যাল স্ট্রেন্থ না থাকলে, আমি একটু আগেই বললাম যে আপনাকে শেষ বয়সে নিজের পেছনে টাকা খরচ করতে হবে। আরেকটা জিনিস হলো মেন্টাল ফিটনেস। মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আপনি যদি উল্টাপাল্টা মানুষের সাথে মেশেন, আরেকজনকে নিয়ে গসিপ করেন, আরেকজনকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার ওই ফিজিক্যাল যে হচ্ছে আপনার স্ট্রেন্থ বা ফিজিক্যাল যে ফিটনেস, সেটা আপনি এনজয় করতে পারবেন না। আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, ফাইন্যান্সিয়াল হেলথ আপনি এনজয় করতে পারবেন না। রিজনটা কি? কারণ আপনার থেকে বড় লোক আপনি একজনকে পাবেনই সারা ইয়েতে। আপনার যদি মেন্টাল স্ট্যাবিলিটি না থাকে, তখন আপনি তার সাথে কম্পিট করা শুরু করবেন, যে এই লোক আমার থেকে দামি গাড়ি ইউজ করছে, আমার থেকে দামি বাড়িতে থাকে, তাকে বিট করতে হবে বা তাকে ছোট দেখাতে হবে বা তার থেকে বড় হতে হবে। এরকম থাকলে মানুষ সারা জীবনও চাহিদা পূরণ হয় না। মেন্টাল ফিটনেসটা আনতেই হবে আপনাকে। মেন্টাল ফিটনেস হচ্ছে নিজের ভালো বোঝা, অ্যাকসেপ্ট করা যে আমার পক্ষে এটাই সম্ভব করা, এর বেশি সম্ভব না। আমার এই দুর্বলতা আছে, এই দুর্বলতা নিয়ে আমি কাজ করতে পারি, কিন্তু এটাকে আমি হয়তো খুব একটা ভালো ইমপ্রুভ করতে পারবো না। তো দুর্বল জিনিসে ফোকাস না করে আমি আমার স্ট্রেংথ নিয়ে কাজ করি। যেমন আমার স্ট্রেংথ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, আমার স্ট্রেংথ হচ্ছে প্রেজেন্টেশন, এগুলো আমার স্ট্রেংথ। কিন্তু আমার হচ্ছে এই স্ট্রেনগুলোকে আমি বুঝে যে আমি এইখানেই ফোকাস করি, যার কারণে আমার ক্যারিয়ার আরও ভালো হচ্ছে। কিন্তু আমি যদি ফোকাস করতাম যে না, আমি মানুষকে ট্রেনিংই দেবো ধরে ধরে, তাহলে আমি হয়তো 1 ঘন্টায় একজনকে পৌঁছাতে পারতাম। তো সেটা আমার স্ট্রেন না, আমার ভালো লাগে না মানে মানুষকে কনসালটেন্সি দেওয়া। কিন্তু আমাদের কিছু ট্রেনার আছে আমাদের টিমে যারা অনেক বেশি এক্সপার্ট, তারা আবার এগুলোতে খুব ভালো। তো আপনি কতটা মানে ভালো একটা উদ্যোক্তা, সেটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে না, আপনি কতটা ভালো মতো মানুষকে কাজে লাগাতে পারেন বিভিন্ন জায়গায়। মানে যে যেটার জন্য পারফেক্ট, তাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনি ভালো উদ্যোক্তা। এক্ষেত্রে আপনার সময়ও বেঁচে যায়, আরও 10 জন মানুষেরও উপকার হয়, আপনার নিজেরও উপকার হয়। তো এই মেন্টাল ফিটনেসও লাগবে, ফাইন্যান্সিয়াল ফিটনেসও লাগবে, ফিজিক্যাল ফিটনেসও লাগবে, তাহলে আপনি কমপ্লিট একটা সফল মানুষ হবেন। এটাই হচ্ছে ব্যাপার। ফিটনেসই হচ্ছে মানুষের স্ট্যাটাস সিম্বল, কিন্তু স্ট্যাটাস সিম্বল হচ্ছে যখন আপনার এই 3টা জিনিসই আপনার লাইফে থাকবে। তো এটা বলে শেষ করছি ভাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে আসার জন্য। দেখা হবে নেক্সট কোনো পডকাস্ট নিশ্চয়। ধন্যবাদ ভাই। দর্শকদের বলার কিছু নেই, তাড়াতাড়ি হসপিটালে যান, একটা প্রোফাইল চেক করেন, দেখেন সুস্থ আছেন কিনা। আমার তো করা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।